মিনুর পেটে কারো স্পর্শ খানিকটা চমকালো সে, কিন্তু বাইরে সেটা প্রকাশ পেল না। পাশে অপরিচিত এক বয়স্ক পুরুষ বসা, মুখে কৃত্রিম উদাসীনতা সেটে সামনের দিকে তাকিয়ে আছে, যেন সে খুবই গুরুত্বপূর্ণ কিছু মনোযোগ দিয়ে দেখছে। অথচ এদিকে অনবরত কনুই দিয়ে মিনুর পেটে আলতো চাপ দিচ্ছে। মেয়েরা কি প্রথম স্পর্শ এদের মতো চরিত্রহীন পুরুষ থেকেই পায়? মিনুর মেজাজ প্রচণ্ড খারাপ হলেও নিজেকে সামলে নেয় সে। একদম ঝামেলায় জড়ানো যাবে না, অন্তত এই মুহূর্তে। কারণ প্রস্রাবের ভীষণ চাপ পেয়েছে মিনুর। অন্যদিন এদিকটা হেঁটেই চলে যায়। আজ আইরিন ম্যাডামের চেম্বার থেকে বের হয়ে খানিক হাঁটার পরে প্রস্রাবের তীব্র চাপ পেল। এ কারণে সিএনজিতে ওঠা। লোকটি কোনো দিয়ে বোধ হয় এবার বুকেও ছুতে চাইছে। মিনুর ভীষণ অস্বস্তি লাগতে শুরু করলো। বুঝতে পারে তার সহ্য করতে সে পারছে না। ড্রাইভার, সিএনজি থামান, আমি এখানে নামব। ড্রাইভার একপাশে সিএনজি দাঁড় করায়। মিনু গাড়ি ভাড়া চুকিয়ে ফুটপাত ধরে হাঁটতে থাকে। স্টুডেন্টের বাসায় পৌঁছাতে এখান থেকে মিনিট 20 লাগবে। সন্ধ্যায় শহরে একটা উৎসব উৎসব ভাব চলে আসে। চারিদিকের উঁচু উঁচু বাসার জানালার ফাঁক গলে কৃত্রিম তারা যেন উঁকি মারছে। এই সময়টাতে বেশ ভালোই লাগে মিনুর। মনটা ফুরফুরে হয়ে যায়। টিউশনিতে গিয়ে তখন এক কাপ চা খেলে দিনের সকল ক্লান্তি চলে যায়। হাঁটতে হাঁটতে একটা গলির দিকে মোড় নেয় মিনু। এদিকে আবছা আলো। রাস্তায় পিছলে পড়েছে উঁচু উঁচু বিল্ডিংয়ের ছায়া। আচমকা পাশ থেকে মিনুর হাতে হেঁচকা টান দেয় কেউ। তড়িৎ গতিতে মাথা ঘুরিয়ে তাকায়। মুখোশ পরা। মিনু চিৎকার দেয়। গিলে ফেলতে হলো নিজের চিৎকার। শক্তপোক্ত একটা হাত মুখ চেপে ধরে শূন্যে খানিক দূরে রাখা গাড়ির দিকে নিয়ে তাকে ঠেলে ছিটে ফেলে দেয়। সবকিছু খুব দ্রুত ঘটায়। মিনু প্রথমে পালানোর তেমন একটা সুবিধা করতে পারেনি। তবে গাড়ির সিটে মুখোশ পরা দ্বিতীয় লোকটির হাতের মুঠোয় যাবার আগেই মাথা নুয়ে ঢুকতে থাকা লোকটির মুখে সজোরে লাথি মারে। বিপদে পড়ে মিনুর শরীরে শক্তি, বুকে সাহস আর মাথার বুদ্ধি খুলে গেল কিনা কে জানে। লাথি খেয়ে লোকটি মুখে হাত দিতেই সেই সুযোগ কাজে লাগিয়ে ধাক্কা দিয়ে লোকটিকে নিয়ে রাস্তায় পড়ে যায়। খানিক উঁচু থেকে ধাক্কা দিয়ে উপরে পড়ায় নিজেকে সামলাতে পারল না লোকটি। পিচ ঢালা রাস্তায় পড়ে মুখোশধারীর মাথায় প্রচণ্ড আঘাত পেল। মিনু তার উপরে থাকায় পলকে উঠে দৌড়াতে থাকে। খানিক দূরে গিয়ে বুঝতে পারে লোকগুলো পিছু নিয়েছে। একবার পিছন ফিরে তাকায় সে। দুজনের প্রায় কাছাকাছি চলে এসেছে। সামনে একটি দোকান। দুজন লোক দাঁড়িয়ে দেখছে, কিছু বলছে না। তারা হয়তো চোখের সামনে এমন কিছু দেখে ভয় পেয়েছে, কিংবা বিষয়ে কি করবে ঠিক বুঝে উঠতে পারছে না। আবার হতে পারে এরা বিপর্যয়ে উৎসব খোঁজে বাঙালি। দৌড়ের গতি বাড়ায় মিনু, সঙ্গে চিৎকার। সে কি এই দোকানে আশ্রয় নেবে? লোকগুলো নিশ্চয়ই ঠেলে বের করে দেবে না। মিনু সেদিকেই ছুটে যায়। দোকানের কাছাকাছি যাবার পর দুজন লোক এগিয়ে এসে মুখোশধারীদের বলল, কি হয়েছে ভাই? আপনারা একটা মেয়েকে এভাবে দৌড়াচ্ছেন কেন? মুখোশধারীরা ভালো করে জানে সাধারণ মানুষদের কিভাবে ভয় পাইয়ে দিতে হয়। কেউই আজকাল উটকো ঝামেলায় জড়াতে চায় না। মুখোশধারী একজন ধাক্কা দিয়ে দোকানিকে বলল, বাইঞ্চুদের বাচ্চা, পথ ছাইরা গিয়ে দোকানের শাটার বন্ধ করে চুপচাপ বসে থাক, না হলে এখানে ব্যবসা করা তোর পাছা দিয়ে ভরে দেব। এত বিপদে থেকেও গালি শুনে মিনুর কান যেন গরম হয়ে গেল। বুকে ধুকপুক বেড়ে গেছে। কিছু মানুষ সারা রাত মদ খেয়ে মাতাল হয়েও এসব গালাগাল কাউকে দিতে পারবে না, কিন্তু ওরা কত স্বাভাবিকভাবে কথায় কথায় গালি দেয়। মিনু জানে না গালি হচ্ছে তাদের কাছে ভয় দেখানোর অস্ত্র। মিনু লক্ষ্য করে দেখে লোক দুটো কেমন মিয়ে গেছে। এদের পেছনে দাঁড়ানো কি ঠিক হবে? তাকে দৌড়াতে হবে। আবার দৌড়াতে শুরু করে সে। খানিক দূরে গিয়ে আচমকা পায়ে ল্যাং মারে কেউ। মিনু উড়ে গিয়ে পড়ে পিচ ঢালা রাস্তায়। থুতনি আর বুকে লাগলো ভীষণ। বুকে গলে গেছে। থুতনিতে তীব্র ব্যথা। কিন্তু এসবে খেয়াল করার সময় নেই। উঠে দাঁড়ায় মিনু। যেভাবেই হোক পালাতে হবে। উঠতে যেয়ে বুঝতে পারে হাঁটুতে আঘাত পেয়েছে ভীষণ। পা টেনে টেনে দৌড়াতে থাকে। হাঁপিয়ে গেছে সে। ঘন ঘন শ্বাস ছাড়ছে। কেউ কি বাঁচাতে আসবে না? সিনেমায় তো কত হয় এমন। আর পারছে না দৌড়াতে। যা হবার হবে। হাঁটুতে দুই হাত রেখে হাঁপাতে থাকে। বেশ শক্তপোক্ত একটা হাত মিনুর চুলের মুঠি ধরে হেঁচকা টান দিয়ে বলল, খানকি মাগি, তোর তেজ বের করবো চল। এত অশ্লীল গালাগাল মিনুকে জীবনে কেউ দেয়নি। গালে প্রমাণ করছে লোকগুলোর ভেতরে মায়াদয়ের লেশমাত্র নেই। এরা তুচ্ছ কারণে, সামান্য হাজার পাঁচেক টাকার জন্য খুন খারাপি করার মতো লোক। মিনু তারপরও ক্ষীণ আশা নিয়ে দুর্বল অসহায় গলায় বলে, কেন এমন করছেন আমার সঙ্গে? আপনারা কারা? কি চান? পায়ে পড়ি আপনাদের, ছেড়ে দিন আমাকে। লোক দুটো তাকে টেনে নিতে নিতে বলে, মাগি চল, একটু পরে বুঝতে পারবি। মিনুর শরীরে আর শক্তি নেই, শুধু ক্লান্তি আর ব্যথা। গা ছেড়ে দেয়। লোকগুলো তাকে টেনে হিঁচড়ে গাড়িতে তোলে।
দ্রুত মুখ হাত বেঁধে ফেলে কেউ। গাড়ি চলতে থাকে। পাশে লোকটি কারোর সঙ্গে ফোনে কথা বলছে। কথা শেষ হলে আরেকজন জিজ্ঞেস করলো, কি বলছে? জবাবে লোকটি বলল, ধারালো ব্লেড দিয়ে মাগির চোখ আর ঠোঁট কেটে ফেলতে বলল। দ্বিতীয় লোকটি বলল, তা পরে কাটা যাবে। মাগির চেহারা দেখছিস কত সুন্দর। সিনেমার নায়িকারা মাইয়ার চেহারার বিনা পয়সায় বান্দিহনের যোগ্য না। সবাই মিলে হাহা করে হেসে ওঠে। লোকটির কথা শুনে মিনু ভয়ের সঙ্গে বিস্মিত হয়। ওর উপর কার এত রাগ? এমন নির্মম শাস্তি তাকে কে দিতে চায়? কেন দিতে চায়? সাধারণ একটা মেয়ে সে। অতীত থেকে পালিয়ে এসে টিউশনিয়ার আইরিন ম্যাডামের ডেন্টাল চেম্বারে কাজ করে প্রতিবন্ধী ভাই আর অসুস্থ মায়ের মুখে দুটো ভাত তুলে দেয়। অথচ মিনুর বয়স এখন বান্ধবীদের সঙ্গে রেস্তোরাঁয় মুখ বাঁকা করে সেলফি তোলার, ফেসবুক স্টোরিতে নানান ভঙ্গিমায় ছবি দিয়ে জ্যাম লাগানোর। কিন্তু সে এখন যে জীবনটাকে যাপন করছে, সেখানে এগুলো ইচ্ছে অবেলায় ঘুমিয়ে এলোমেলো স্বপ্ন দেখার মতো অবাস্তব। যে স্বপ্নগুলো ঘুম থেকে উঠে মনে করবারও বিন্দুমাত্র প্রয়োজন বোধ করা হয় না। বুক এবং থুতনি থেকে রক্ত বেরোচ্ছে, ব্যথা করছে ভীষণ। কিন্তু সব ব্যথা চাপিয়ে এই মুহূর্তে প্রস্রাব করা ফরজ হয়ে পড়েছে মিনুর। শ্রেয়া খেয়াল করে দেখেছে, কিছুদিন থেকে নীলাভ ভাইয়ের ভীষণ মন খারাপ। কেমন বিষণ্ণতায় যেন ডুবে আছে মানুষটা। নীলাভ হচ্ছে ওর মামাতো ভাই। তাদের বাসায় থেকেই পড়াশোনা করে। শ্রেয়া বাবা মায়ের একমাত্র সন্তান। ওর বাবাও থাকেন বিদেশে। তাই শ্রেয়ার মা বাবা খানিক আগ্রহ নিয়ে নীলাভকে নিজের বাসায় রেখেছেন। একজন পুরুষ মানুষ থাকলে নানান বিপদে আপদে কাজে লাগে। তখন থেকে শ্রেয়ার সমস্ত কিছু যেন নীলাভকে ঘিরে। সারাক্ষণ অকাজে ওর মন যাওয়া, সেদে সেদে ঝগড়া করা, বাইরে গেলে হঠাৎ কোনো শার্ট পছন্দ হলে নীলাভের জন্য নিয়ে আসা, আরও কত কি। কিন্তু নীলাভ সবসময় তাকে এড়িয়ে চলে। এই তো মাস কয়েক আগে শ্রেয়া একদিন ওর বান্ধবীর বোনের বিয়েতে যাবার জন্য খুব সময় নিয়ে সেজেছিল। বসা থেকে বের হওয়ার আগে কি ভেবে জানি অকাজে নীলাভের রুমে গেল। তাকে দেখে নীলাভ খানিকক্ষণ তাকায়। শ্রেয়া আগ্রহ করে জিজ্ঞেস করে, কেমন লাগছে আমায়? নীলাভ যেন অনেকটা মুখস্থের মতোই বলে দেয়, শয়তানির মতো লাগছে। তোর চিকন হাত পা দেখে মনে হচ্ছে একেবারে মুরগির ঠ্যাং। মুখে এসব কি দিয়েছিস? ওয়াক, কি বিচ্ছিরি। এত চিকন করে ভুর প্লাগ করছিস কেন? এরকম ব্লু প্লাগ করে সিনেমায় অভিশপ্ত ভয়ঙ্কর মহিলার আত্মার অভিনয় করে মানুষকে ভয় দেখাতে পারবি। আর ওড়না না দিয়ে যে গলার আশপাশ দেখাচ্ছিস, কোনো ছেলে কি তোর দিকে এদিকে তাকাবে মনে করছিস? ব্যাককল, গলার হাড্ডি দেখা যাচ্ছে তোর। মাংস বলতে কিছু নাই। বিড়ালেরও আগ্রহ হবে না। তোর যা শরীর যত ঢাকবে ততই মঙ্গল। একটা মেয়েকে কথাগুলো বলে যে কি পরিমাণ কষ্ট দিতে পারে, নীলাভের হয়তো ধারণা ছিল না। শ্রেয়া বেশ শক্ত মানসিকতার মেয়ে হয়েও কেমন ধূপ করে নিভে যায়। মুখময় রাতের কালো আধার নেমে আসে। চুপচাপ নীলাভের রুম থেকে বেরিয়ে যায় সেদিন। নিজের রুমে যে দরজা বন্ধ করে বালিশে মুখ গুজে কান্নায় বারংবার শরীর কেঁপে ওঠে। সেদিন মন খারাপ করে আর বিয়েতে যায়নি শ্রেয়া। পরবর্তী মাস দুয়েক নীলাভেরও মুখোমুখি হয়নি সে। সবসময় কেমন চুপচাপ মনমরা হয়ে থেকেছে। তবে ধীরে ধীরে আবার স্বাভাবিক হয়। নীলাভের এমন কঠিন স্বভাব দেখে শ্রেয়া একদিন ওর রুমে গিয়ে নীলাভের বুকের উপর শুয়ে পড়ল। ভোরে ঘুম ভেঙে যায়। বুকে ভারী কিছু অনুভব করে। চোখ মেলে তাকিয়ে দেখে শ্রেয়া তার বুকে মাথা রেখে খুব নীরবে আপনে যতনে শুয়ে আছে। সে ধাক্কা দিয়ে তুলে বলল, এটা কি তোর স্বামীর বুক পেয়েছিস? তোর কি লজ্জা শরম বলতে কিছু নেই? আমি কিন্তু ফুপুকে গিয়ে বলবো তোমার মেয়েকে বিয়ে দাও। সে যার তার বুকে মাথা রেখে ঘুমিয়ে যাচ্ছে। শ্রেয়া বিস্মিত হয়ে বলল, যার তার বুকে মাথা রেখেছি মানে? আমি কি এত খারাপ মেয়ে নীলাভ ভাই? নীলাভ আরও চড়াও হয়ে বলে, তোর যার তার বুক না? আমি কি তোর বিয়ে করা স্বামী? শ্রেয়ার তখন মুখের ভাষা ফুরিয়ে গিয়েছিল। আসলে তো নীলাভ ভাই তার বিয়ে করা স্বামী না, নীলাভ বাইরে। তাই শ্রেয়া এখন তার রুমে এসেছে। ভাবছে মানুষটা কিছুদিন থেকে এখন বিষণ্ণ কেন। রুমে অকারণ এটা ওটা নাড়ছিল। তারপর বিছানায় শুয়ে নীলাভের বালিশে চুমু খেল। তখনই বালিশের নিচে থেকে দৃশ্যমান হয় একটা ডায়েরি। শ্রেয়া ডায়েরির পাতা উল্টাতে উল্টাতে গিয়ে একটা লেখা পড়ে অবাক হয়। যাকে সে পাথর মানব বলে এটা তার লেখা। কিন্তু লেখাটা পড়ে শ্রেয়া ভীষণ অবাক হয়। এই লেখাটাকে সমস্ত মেয়েদেরকে নিয়ে লেখা। মায়াবতী না লিখে মায়াবতীরা কেন? এটার কারণ কি? এই লেখা কি আসলে নীলাভের, নাকি অন্য কোথাও থেকে লিখে রেখেছে? শ্রেয়া আবার ডায়েরির লেখাটি মনোযোগ দিয়ে পড়ে। একলা রাতে ভীষণ ইচ্ছে করে নষ্ট হতে, ইচ্ছে করে জগৎকে জটিল করা সমস্ত নিয়মকানুন ভেঙে অবাধ্য হতে। চারপাশে চোখ ভরা মায়া নিয়ে এত এত মায়াবতীরা ঘুরে বেড়াবে, অথচ নিজের লোভাতুর মনকে প্রতিনিয়ত শাসন করতে হবে। এটা কোনো কাজের কথা নয় যে। কি হয় যদি হঠাৎ একদিন কোনো মায়াবতীর সামনে লাল টুকটুকে একটি ফুল নিয়ে পথ আগলে দাঁড়িয়ে বলি, তোমার এলোকেশে নাক ডোবানোর অধিকার চাই।
আমার হাতের লাল টুকটে ফুলের পাপড়ির মতো তোমার যে মাতাল করা দুটি ঠোঁট আছে, সেখানে আমার প্রেমহীনতায় ফেটে যাওয়া শুকনো ঠোঁট ছুঁয়ে দেবার অধিকার চাই। না না, বড্ড বেশি হয়ে গেল। ঠোঁট থাক। তোমার কপালে পবিত্র গ্রন্থের মতো চুমু খাবার অধিকার চাই। জানেন, ভীষণ তাড়া পাচ্ছি ভেতর থেকে। বেলা যে কম হয়নি, ফজর চলে গেল কবে। জোহর দরজায় কড়া নাড়ছে। আমার কি যে নষ্ট হবার ইচ্ছে করে না বলো। জগতে কেন এত এত মায়াবতী থাকতে প্রেমহীনতায় আমার হৃদয় মরুভূমির মতো ফেটে যাবে। আমার ভীষণ দুষ্ট হতে ইচ্ছে করে। কোনো শাড়ি পরিহিত মানবী জানালার ওপাশের আকাশটা আনমনে দেখবে, আচমকা পেছন থেকে আমার দুষ্ট হাত তার পেট চেপে ধরে জড়িয়ে নেবে। একলা রাতে আরো কত কিছু ইচ্ছে করে খুব যত্নে আপনে নীরবে কোনো মানবীকে জড়িয়ে ধরে আদর করতে করতে বেঘরে ঘুমাতে। এই মানুষটার মাথায় বুঝি এত কিছু নিয়ে ঘুরে বেড়ায়, অথচ তার সামনে কেবল রসকসহীন নির্লিপ্ত ভাব। শ্রেয়ার দেরি করল না। তাড়াতাড়ি বাইরে গিয়ে একটি খয়েরি রঙের শাড়ি আর লাল টুকটে ফুল নিয়ে বাসায় ফিরে এলো। নীলাভ ভার্সিটি থেকে এসে ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিয়েছে। শ্রেয়া শাড়ি পরে ফুল হাতে নিয়ে গুটি গুটি পায়ে পর্দা ফাঁক করে দেখে মানুষটা বিছানায় শুয়ে ছাদের দিকে বিষণ্ণ মনে তাকিয়ে আছে। শ্রেয়া ধীরে ধীরে বিছানার সামনে গিয়ে দাঁড়িয়ে ডাকে, নীলাভ ভাইয়া। নীলাভ হকচকিয়ে তাকায়। তার সামনে জগতের সবচেয়ে সুন্দর একটি দৃশ্য। যুবতী একটা মেয়ে খয়েরি রঙের শাড়ি পরে তার সামনে লাল টুকটুকে ফুল হাতে দাঁড়িয়ে আছে। কিন্তু নীলাভ ভাবলেশীন হয়ে বলল, কি হয়েছে? শ্রেয়া ফুলটা বাড়িয়ে দিয়ে বলল, আমার চোখে কি মায়া নেই? মাথায় কি এলো কেশ নেই? তুমি এই লাল ফুল নিয়ে আমার পথ আগলে যা ইচ্ছে হয় তার অধিকার চাও। নীলাভ সঙ্গে সঙ্গে বুঝে ফেলে শ্রেয়া তার ডায়েরি পড়েছে। মেজাজ খারাপ হলেও নিজেকে সামলে বলল, লুকিয়ে কারো ডায়েরি পড়া ঠিক না। যাই হোক, এখন এসব পাগলামি ছেড়ে রুম থেকে যা। এমনিতেই মন মেজাজ ভালো নেই। শ্রেয়া মন খারাপ করে রুম থেকেই চলে যাচ্ছিল। নীলাভ ডাক দিল, শ্রেয়া শোন। শ্রেয়া হাসি হাসি মুখে বলল, কি? তুই একটু আগে কি বললি? তোর চোখে কি মায়া নেই? মাথায় কি এলো কেশ নেই? তার উত্তর হচ্ছে, আসলেই নাই, বিন্দু মাত্রও নাই। যা এবার। শ্রেয়ার মন আরও খারাপ হয়ে গেল। কিন্তু নীলাভ মনোযোগ দিল না, কারণ তারও আজ মন খারাপ। কোনোভাবে মিনুর সঙ্গে যোগাযোগ করতে পারছে না। ওর কাছের বান্ধবীরাও কিছু জানে না। তবে মিনুর বান্ধবীরা বলেছে, কিছুদিন আগে সহকামিতায় ধরা পড়ে যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ইমাম নাকি মিনুর বাবা। সেদিন থেকে মিনুর কোনো অস্তিত্বই নেই। ঠিকানা নিয়ে ওর গ্রামের বাড়িতেও গিয়েছিল নীলাভ। মিনুর বাবা গলায় ফাঁস দিয়ে মরেছেন। প্রতিবন্ধী এক ভাই আর মা সহ মিনু হঠাৎ করে গ্রাম থেকে উধাও। গ্রামের কেউই জানে না তারা কোথায়। শেষ যেদিন মিনুর সঙ্গে নীলাভের ফোনে কথা হয়, তখন মিনু কেন যেন শ্রেয়ার নাম্বার চেয়েছিল। কিন্তু শ্রেয়াকে জিজ্ঞেস করে জেনেছে এখনও মিনু ওর সঙ্গে কোনো যোগাযোগ করেনি। মিনুর গ্রাম থেকে এসে ভীষণ একাকিত্ব অনুভব করছে নীলাভ। সেখানে গিয়েও কোনো সন্ধান না পেয়ে পুরোপুরি হতাশ সে। রুমে এভাবে একা একা শুয়ে বসে সন্ধ্যা হয়ে গেছে। সিগারেটের প্যাকেট নিয়ে ছাদে এলো সে। সিগারেটে আগুন জ্বলে একটা টান দিয়ে আকাশের দিকে তাকায়। তার চোখে কি ঝাপসা হয়ে আসা জল থাকতে পারে? নীলাভের মাথায় এখন টুকরো টুকরো কত স্মৃতি উকি দিচ্ছে। কলেজে প্রথম ক্লাস, বোরকা পরা একটা অপরিচিত মেয়েকে দেখে সবাই বিস্মিত হয়ে যায়। ভ্রমণে যাবার সময় ভাগ্যক্রমে মেয়েটির পাশের সিটে বসা, বুকে জড়িয়ে নিয়ে ঘুমানো, প্রথম চুমু আর কত কি। ভাবনায় ছেদ পড়ল কাঁধে কারো হাতের কোমল স্পর্শে। অশ্রু ভেজা ঝাপসা চোখে দেখতে পায় শ্রেয়া। কি হয়েছে নীলাভ ভাই? এত কোমল করে কথা বলে না চঞ্চল শ্রেয়া। আজ গলায় কেমন মমতা নিয়ে জিজ্ঞেস করছে। নীলাভ নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বলে, শ্রেয়া, তুমি এই সময় ছাদে কি করছো? শ্রেয়া আচমকা দুহাত বাড়িয়ে নীলাভের মুখটা ধরে বলে, নীলাভ ভাই, তোমার কি হয়েছে আমাকে বলো। কিছুদিন থেকে তোমাকে এমন লাগছে কেন? কি হয়েছে তোমার? নীলাভ লক্ষ্য করে শ্রেয়ার বয়স যেন এই মুহূর্তে অনেক বেড়ে গেছে। সে কি বলবে ভেবে পায় না। কেবল শ্রেয়ার হাতটা আলগোছে ছাড়িয়ে বলে, কিছু হয়নি আমার, আমি ঠিক আছি। শ্রেয়া কিছুক্ষণ একমনে তাকিয়ে বলল, আমি যাচ্ছি। নীলাভের আচমকা কি যেন হলো। হঠাৎ মুখ ফুসকে বলল, তুমি যেও না শ্রেয়া, আমার ভীষণ একা লাগছে। শ্রেয়া তড়িৎ গতিতে ঘুরে তাকায়। নীলাভ ভাইয়া তাকে তুমি করে বলছে কেন? কার জন্য একাকিত্ব লাগছে? চোখে জল টলমল করছে। বলে, একাকিত্ব লাগবে কেন নীলাভ ভাই? আমি আছি না। নীলাভ আচমকা শ্রেয়াকে জড়িয়ে ধরিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করে। শ্রেয়ার পুরো শরীর কেঁপে ওঠে। ভেতরকার সমস্ত অলিগলিতে এক ফালি শীতল বাতাস ভিজিয়ে দিয়ে যায়। নীলাভ ভাই এতদিন বোধহয় তার বুঝেছে। সে ধরে আসা গলায় মাথায় হাত রেখে বলে, আজ তোমার কি হয়েছে নীলাভ ভাই? শ্রেয়া রে, আমার মিনু হারিয়ে গেছে।
যাকে আমি ভালোবাসতাম, যাকে নিয়ে মৃত্যু পর্যন্ত একসাথে থাকার স্বপ্ন দেখতাম, সে আমাকে ছেড়ে কোথায় যেন হারিয়ে গেছে। ভীষণ একা লাগছে শ্রেয়া, আমি ভীষণ একা। শ্রেয়ার মাথায় আসমান ভেঙে পড়ে। খানিক আগে সূর্যের দেখা মিলেছিল, এখন আবার মেঘ এসে সূর্যটাকে ঢেকে দিয়ে গেল। ভেতরে গলিয়ে কান্না আসে, দুজনের কান্না প্রিয়জন হারানোর। শ্রেয়া কান্না আটকে বলল, তুমি একা নও নীলাভ ভাই, আমি আছি তো। চলো নীলাভ ভাই, রুমে চলো। নীলাভকে হাত ধরে রুমে নিয়ে আসে শ্রেয়া। বিছানায় শুয়ে মাথায় হাত বুলিয়ে দেয়। খানিক পর আদরে শিশুর মতন ঘুমিয়ে যায় নীলাভ। শ্রেয়া গভীর মমতায় চেয়ে থাকে। ঘন ভ্রু, অল্প অল্প দাড়ি উঁকি মারছে, কালো চুল, গায়ের রং শ্যামলা, লাল টুকটুকে একটা সেন্টু গেঞ্জি পরনে। শ্রেয়ার চোখ ফেটে কেন যেন জল আসে, চোখ যেন এক অবাধ্য নদী, যখন তখন ঢেউ ওঠে। শ্রেয়া, ঘুমন্ত নীলাবের মুখে গাঢ় মায়ায় হাত বুলিয়ে নিয়ে ঠোঁট ছোয়ালো। শ্রেয়া কি আজ অনেক বড় হয়ে গেছে? কেমন পরিপক্ক বয়সী মেয়েদের মতো ব্যবহার। আঘাত পেলে বোধহয় মানুষের বয়স চোখের পলকে বহু বছর বেড়ে যায়। মস্তিষ্ক পরিপক্ক হয়। চঞ্চল মানুষ চুপচাপ, নীরব, ভাবুক হয়ে যায়। নীলাবের গায়ে চাদর টেনে দিয়ে শ্রেয়া বাইরে চলে যায়। নীলাবের কেবল এই দেহ বিছানায় পড়ে আছে। চোখ বুজে থাকা এই দেহকে দেখলে যে কেউ ঘুমন্ত ভেবে প্রতারিত হবে। অথচ তার মনের অলিগলিতে যে ঝড় বয়ে যাচ্ছে, এতে ঘুম আসবার কথা নয়। তার মন এখন মিনুর সঙ্গে কাটানো প্রতিটি টুকরো টুকরো স্মৃতি হাতড়ে বেড়াচ্ছে। মানুষের মন অধীনস্থ পারে না, সে বড়ই স্বাধীন। আমরা তাকে নিয়ন্ত্রণ করতে পারি না। দীর্ঘজীবন কাটাতে যে মানুষ কত স্মৃতি ভুলে থাকতে চায়, তবুও বিলের পানার মতন পুরো জীবন ভয় স্মৃতিগুলো বুকের ভেতর ভেসে বেড়ায়। নীলাভ মিনুকে এক মুহূর্তের জন্য ভুলতে পারছি না। বয়স তার সহপাঠীদের থেকে বছর দুয়েক বেশি ছিল। ছোটবেলায় মাদ্রাসায় ভর্তি হয়ে আবার স্কুলে আসার কারণে 2টা বছর পিছিয়ে যায় সে। মিনুর সঙ্গে পরিচয় ইন্টার থেকেই। সেবার অনার্স ফার্স্ট ইয়ারে। ইন্টারে মিনুর রেজাল্ট তার থেকেও ভালো হয়েছে, কিন্তু সে ভার্সিটিতে ভর্তি না হয়ে কোথায় হারিয়ে গেল। ইন্টারের 2টা বছরে মিনুর সঙ্গে তার একটা জীবন বয়ে বেড়ানোর মতো স্মৃতি জমে গেছে। মিনু বৃষ্টিদের বাসা থেকে পড়ালেখা করত। বৃষ্টি মিনুর ফুপাতো বোন। ছেলেদের নাকে দড়ি দিয়ে ঘোরানোর স্বভাবর। নীলাভ, মিনু, তামিম, বৃষ্টি তারা সহপাঠী। তামিমের সঙ্গে কেবল বৃষ্টির সম্পর্ক টিকে আছে বটে। টিকে থাকার কারণ হয়তো তামিমের একতরফা ত্যাগ। তামিম সহ সবাই জানে বৃষ্টি কোনো বাজ বিচার ছাড়াই ছোট বড় সবার সঙ্গে বেস্ট ফ্রেন্ডের নামে লটরপটর চলায়। তবুও কেন জানি বৃষ্টিতে মাতাল হইয়াছে। বৃষ্টির একটা মুদ্রাদোষ হচ্ছে বাল। কথায় কথায় এই শব্দটি ডেলিভারি হয়। নীলাভ, মিনু, তামিম সহ সবাই মিলে একদিন শাসিয়েছে সবার সামনে এসব খারাপ শব্দ ব্যবহার না করতে। বৃষ্টি মাথা পেতে মেনে নেয়, ঠিক আছে, আর এমন হবে না। কিন্তু সে এই গালিটা ছাড়েইনি। এই গালিসহ আরও কান গরম করা খারাপ ভাষা সবার কানে কানে ফিসফিস করে বলতো। শেষ পর্যন্ত বান্ধবীদের ফিসফিস করে কিছু বলতে গেলেই সবাই দৌড়ে পালাতো। বৃষ্টির ফিসফাস মানেই যেন আতঙ্ক। সবার বয়ফ্রেন্ডকে নিয়ে ওর খারাপ মন্তব্য থাকবেই। নীলাভকে দেখিয়ে একদিন মিনুর কানে ফিসফিস করে বলল, তোর নীলাভটা অনেক সেক্সি রে। বালটার সঙ্গে তোর আগে থেকে আমার পরিচয়, কিন্তু পটাতে পারিনি। মিনুর কান গরম হয়ে গেল। ওর মুখে কিছুই আটকায় না, ছেলেদের মতো কথাবার্তা। রাগে বৃষ্টির পিঠে কিলঘুষি মারে। কিলঘুষি খেয়ে যেন বৃষ্টি বরং মজা পায়, খিলখিল করে হাসে। মিনুর কি এক কপাল! এই বিরক্তিকর মেয়ের সঙ্গে তার এক বিছানায় থাকতে হয়। সারা রাত ছেলেদের সঙ্গে লুতুপুতু ফোন আলাপ করে সে। মিনু চিন্তা করে পায় না, এরা সারাক্ষণ ফোনে কথা বলার মতো আলাপ কোথা থেকে পায়। সে তো কিছুক্ষণ কথা বলে আর খুঁজেই পায় না কি বলবে। নীলাভ গা থেকে চাদর সরিয়ে উঠে বসে। বৃষ্টিকে একটা ফোন দিয়ে দেখবে মিনুদের কোনো খবর টবর পেয়েছে কিনা। যা হবার তাই হলো। বৃষ্টির ফোন ব্যস্ত, কোনো ছেলের সঙ্গে হয়তো জমে গেছে প্রেমালাপে। সে এখন কি করবে? টেবিলের দিকে পা বাড়ায়। ডায়েরিতে কি লিখবে? তার অবশ্য ডায়েরি লেখার অভ্যেস অনেক আগে থেকেই। মিনুর সঙ্গে কাটানো সমস্ত বিশেষ বিশেষ মুহূর্তগুলো এতে লেখা। নীলাভ আনমনে ডায়েরির পাতা উল্টায়। চোখের সামনে ভেসে ওঠে একটা লেখার শিরোনাম, আমার ঘাসফড়িং একদিন আমাকে স্বর্গসুখ এনে দিয়েছিল। মিনুকে নীলাভ ঘাসফড়িং ডাকত। এর পেছনের ইতিহাস খুবই মজার, কিন্তু এ মুহূর্তে নীলাভের মন সেই ইতিহাসে নেই। তার ভীষণ মন পড়ছে সেই স্বর্গসুখের সোনালি দিনে। সেদিন বিকেলে তামিম, বৃষ্টি, মিনু আর নীলাভ গিয়েছিল শহরের খানিক বাইরে খোয়াই নদীর পাড়ে। এদিককার চারপাশে কাশফুল। তামিমকে নিয়ে বৃষ্টি ওদের আড়ালে চলে যায়। নীলাভ আর মিনু বসে নাম না জানা ছোট্ট একটি গাছের নিচে। সে গাছে দুটো চড়ুই পাখি কিচিরমিচির করছে। পশ্চিম আকাশে লাল সূর্যের আভা তখন পিছলে টলমল করছে নদীর জলে। নীলাভ একটু ঘাড় ঘুরিয়ে তাকায় মিনুর দিকে। মিনুর বড় অস্বস্তি লাগে। কেউ ওর দিকে এভাবে তাকালে কি করবে সে ভেবে পায় না।
এই যাত্রায় পায়ের কাছে ঘাস পেয়ে আলগোছে ছিটতে থাকে। নীলাপ তাকিয়ে থাকে এক মনে। গালের মধ্যখানে একটা কালো তিল আছে মিনুর। এসব তিলে অন্যকে কেমন লাগে নীলাপ জানে না, কিন্তু মিনুকে বেশ লাগছে। চুল বোধহয় বড় বিরক্ত করে তার ঘাস ফড়িংকে। একটু পর পর আলগোছে কানে গসতে দেখা যায়। নীলাপ আস্তে আস্তে বলল, তোমার হাতটা একটু ধরে বসি। মিনু ঘাস ছেঁড়া থেকে হাত নিজের কোলে এনে বলল, না। নীলাপ আনমনে বলল, তো? মিনু গাছের দিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে বলল, চড়ুই পাখিরা যা করবে আমরাও তাই করব। নীলাপ আশা নিয়ে তাকায় সেদিকে। ছোট্ট চড়ুই পাখিরা অবশ্য মাঝে মাঝে জনসম্মুখে বড় বড় কাজ করে বসে, কিন্তু এই মুহূর্তে নীলাপকে আহত করে কেবল কিচিরমিচির করল। তার মানে নীলাপকে এখন কেবল গল্প করেই কাটাতে হবে। মনটা ভীষণ খারাপ হয়ে গেল তার। লক্ষ্মী ছেলের মতো নানান গল্প জুড়ে দিল। হঠাৎ সে লক্ষ্য করে মিনুর মাঝে কেমন অস্থিরতা। সুন্দর মুখটা ঘেমে গেছে ওর। জিজ্ঞেস করে, এই কি হলো? মিনু লজ্জায় মাথা নিচু করে ফেলে। নীলাপ তাকিয়ে দেখে পশ্চিম আকাশে লাল হয়ে আসা সূর্যের মতন লাল হয়ে গেছে ওর মুখ। মিনু ভাবছে দৃশ্য বুঝি ভালোবাসার মানুষের সামনে ঘটতে হলো। এখন যদি নীলাপ দেখে ফেলে? থুতনি বুকের সঙ্গে লাগিয়ে মাথা নিচু করে জবাব দেয় মিনু, কিছু না। নীলাপ এতক্ষণে দেখে ফেলে চড়ুই পাখির দুটোর মিলন। সবুরে বুঝি মাঝে মাঝে সত্যি মেয়া ফলে। সে মিনুর কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলে, প্রকৃতি চাই এই চড়ু পাখির মতোই মিনু নীলাবের মিলন হোক। মিনুর বুক ধকপক করে ওঠে। নীলাবের ফিসফিস করে কথা বলার গরম বাতাস যেন কানের ভেতর দিয়ে পুরো শরীরময় আগুন ধরিয়ে দেয়। বুকের ভেতর কি কেউ বসে বসে হাতুড়ি দিয়ে কনক্রিট ভাঙছে? বুকে হাতুড়ি পেটাচ্ছে কেন? এ কেমন ভয়ঙ্কর অনুভূতির মুখোমুখি হলো সে। বড় অপরিচিত অনুভূতি। মিনুর মুখ দিয়ে কোনো কথা বের হলো না। সে চোখ দিয়ে প্রেমিককে শাসন করার বৃথা প্রচেষ্টা চালিয়ে তাকালো। নীলাপ দুষ্ট হাসি দিয়ে বলল, চোখ দিয়ে শাসন করলে হবে না ম্যাডাম। তুমি নিজেই বলেছ চড়ুই পাখিরা যা করবে আমরাও তাই করব। এ যে বড় বেপরা প্রেমিক। মিনু তাকে কিভাবে সামলাবেই জানে না। এমন পচা পচা কথায় বুঝি মিনু লজ্জা করে না? সে মাথা নিচু করে ফেলে। এগুলো বিয়ের পরে হবে। এটা তো হয় না। নিজের কথাই খেলাপ করা হচ্ছে। ভারী অন্যায়। মিনু এবার দুহাতে নিজের মুখ ঢেকে বলল, প্লিজ এবারের মতো মাফ করে দাও। আমার লজ্জা করছে ভীষণ। নীলাবের বুঝি আজ লজ্জা দেবারই ইচ্ছে। সে নাছোড়বান্দা হয়ে বলল, এটাই তো হবে না। প্রকৃতি আমার পক্ষে। তুমি অবিচার করবে কেন? আমাকে খুশি করা উচিত তোমার। মিনু নিজেকে স্বাভাবিক করে মাথা তুলে বলল, কিভাবে খুশি করব শুনি? নীলাব দূরের ওই লাল হয়ে আসা আকাশের দিকে তাকালো। শিশুদের চোখে দিয়ে আকাশ দূরের কোনো গ্রাম নেমে গেছে। তারপর খুব গহীন থেকে বের হয়ে আসা তীব্র ইচ্ছেটার কথা বলল, আমি তোমাকে একবার খুব শক্ত করে জড়িয়ে ধরতে চাই ঘাসফড়িং। প্রেমিকের প্রবল আগ্রহী চোখের দিকে তাকিয়ে থাকতে পারে না মিনু। বুক শিরশির করে। মাথা নিচু করে ফেলে। বৃষ্টির কাছে জেনেছি ছেলেরা প্রথমেই ঠোঁটে কিংবা কপালে চুমু খেতে চায়। তুমি জড়িয়ে ধরতে চাও কেন? মিনুর এক হাত নীলাপ তার হাতের মুঠোয় নিয়ে বলল, কারণ ভালোবাসার মানুষকে জড়িয়ে ধরার চেয়ে শান্তি আর কিসে থাকতে পারে, যেখানে প্রিয় মানুষটির পুরো শরীরে স্পর্শ উষ্ণতা পাওয়া যায়। মিনু তাকাতেই পারছে না। কে যে মনের ভেতর ঘটছে আজ। সে অন্যদিকে তাকিয়ে বলল, আমার লজ্জা করবে। নীলাব অভিমানী গলায় বলল, তাহলে থাক। মিনু জানে নীলাবের এই ইচ্ছেটা পূরণ না করলে নিজেই কষ্ট পাবে। বদরাগী নদীর পার ভাঙার মতোই নিজেই ক্ষণে ক্ষণে ভেঙে পড়বে অতল মায়ার সমুদ্রে। বারংবার মন বলছে, আহারে মানুষটা চেয়েছিল, আমি মানা করে দিলাম। হাজার লজ্জার পাপকে চাপিয়ে প্রেমিক প্রেমিকারা এটাই করে আছে। প্রেমের অঘোষিত নিয়ম। সে আস্তে আস্তে বলল, থাকবে কেন? তোমার ইচ্ছেটা পূরণ হোক। বৃষ্টিরা প্রতিদিন ক্লাসে আগে যায়। কাল আমরা আগে ক্লাসে যাব। এখন ডাকো ওদের, প্লিজ বাসায় চলে যায়। নদীর পাড় থেকে সন্ধ্যা হবার আগেই বাসায় ফিরে আসে বৃষ্টি আর মিনু। বাসার গেটের সামনে এসেই তাদের বুক ধক করে ওঠে। কারণ মিসেস সানজিদা বেগমের গলার আওয়াজ শোনা যাচ্ছে। এই ভদ্রমহিলার কোনো কিছু নিয়ে বকবকানি শুরু করলে পুরো পরিবারের সদস্য নির্যাতিত হতে হয়। আজকে নিয়ে বকবকানি শুরু হয়েছে কে জানে। বৃষ্টি আর মিনু গুটি গুটি পায়ে সিঁড়ির দিকে এগোতে থাকে। কোনোভাবে উপরের রুমে গিয়ে দরজাটা বন্ধ করতে পারলেই বাঁচে। তবে সানজিদা বেগমের বকবকানি কেবল স্বামীর সঙ্গে। ছেলেমেয়েদের জন্য আছে অসীম স্বাধীনতার প্রশ্রয়। মিনু আর বৃষ্টি যেতে পারল না। মোটা সোটা সরিয়ে নিয়ে সানজিদা বেগম এগিয়ে এসে বললেন, শুনেছিস তোর বাপের কারবার? আমি খবর পেয়েছি সে জব্বারের দোকানে গিয়ে রোজ মচমচে জিলাপি খায়। জুম্বার বারে মসজিদে জিলাপি দিলেও রাস্তায় লুকিয়ে খেয়ে আসে। বলি, বইরা বয়সে কি আবার বাচ্চা হয়েছে তোর বাপ? ক আমারি ক। নিজের যে ডায়াবেটিস বাঁধানছেন তোর বাপ, সেটার খেয়াল কি তার থাকে না? আমি তো আর পারি না বাবা এই সংসার নিয়া। চোখ যেদিকে যায় বাইর হয়ে যাব। বৃষ্টি রকম কোনো রকম বলল, তাই তো মা, বাবা এসব কি শুরু করছে?
নিজের ডায়াবেটিস ওনার তো বোঝা উচিত। উনি তো বাচ্চা না। তুমি তো খামোখা সারাক্ষণ বকাবকি করো না, কাজেই করো। মাকে কথাটা বলেই মিনুকে ফিসফিস করে বলল, বালের বকবকানি আজ আর থামবে না, তাড়াতাড়ি উপরে চল। অন্য সময় হলে মিনু ফিক করে হেসে ফেলত, কিন্তু এই মুহূর্তে এসবে তার মন নেই। সমস্ত চিন্তা ভাবনা জুড়ে এখন মিশে আছে নীলাভ। নেশা লাগানো তীব্র আগ্রহী দুটির চোখের চাহনি, সুন্দর সুন্দর কথা। প্রতিটি কথা যেন ভেতরকার সমস্ত অলিগলিতে শীতল বাতাসে শান্তির প্রলেপ মাখিয়ে দেয়। নীলাবের কথা যেন ইলেকট্রনিক্স ফ্যান না থাকা গ্রামের দেউড়িতে বসে ক্লান্ত প্রেমিকের অল্প সময় জিরিয়ে নেবার মতন শান্তি। নীলাব কি মিনুর ব্যক্তিগত কবি? প্রতিটি মেয়েকে প্রেমিক হিসেবে এমন সুন্দর কথা বলা কবি কি চায় তাদের একটা ব্যক্তিগত কবি থাকুক? গভীর রাতে কানের কাছে ফিসফিস করে গল্প করুক, হয়তো চায়। না হলে তারা ছেলেদের রূপ থেকে কথায় বেশি মজে কেন? মিনু আনমনে বৃষ্টির সঙ্গে ওপরের রুমে চলে এসেছে। এমনই অনমনা ঘোর লাগা অবস্থায় রাতের খাবার শেষ হলো মিনুর। রুমের বাতি বন্ধ করে বৃষ্টির সঙ্গে বিছানায় যায়। কেমন একটা অনুভূতি হচ্ছে মিনুর। কি যেন চোখে, মনে, শরীরে রেগে আছে। কানে যেন বারংবার একটা মধুর সুর বাজছে। আমি একবার তোমাকে শক্ত করে জড়িয়ে ধরতে চাই ঘাসফড়িং। বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হবে বোধহয়। পাশের দুষ্ট বৃষ্টিটাও ফোনে কথা বলছে কারো সঙ্গে। নীলাভকে একটা কল দেওয়া যায়? না, সে একবারই দেবে না কল। এজন্য এক শিশুসুলভ অভিমান মিনুর। পাশ ফিরে সে। পুরো শরীর কেমন যেন একটা উষ্ণ অনুভূতি। আবার বেজে ওঠে, তোমাকে একবার খুব শক্ত করে জড়িয়ে ধরতে চাই ঘাসফড়িং। কিছু একটা ভেবে মিনুর পুরো শরীরের লোম নানা দিয়ে ওঠে। বৃষ্টিকে শক্ত করে জড়িয়ে ধরে। বৃষ্টি ফোন কানে রাখা অবস্থায় হাসতে হাসতে বলল, এই কি হলো? ছাড় বাবা, আমার কাতুকুতু লাগে। মিনু গাঢ় আবেগমাখা গলায় বলল, না ছাড়ব না। কথাতে কিছু একটা ছিল। অভিজ্ঞ বৃষ্টি ওপাশের মানুষটাকে রাখছি বলে ফোন রেখে দেয়। মিনুর গালে হাত রেখে বলে, কি হয়েছে মিনু? প্রেমে একেবারে মজে গেছিস মনে হচ্ছে। মিনু চুপচাপ জড়িয়ে ধরে শুয়ে থাকে। খানিক পর বলে, খুব কাছে পেতে ইচ্ছে করে তাকে। মিনুর মুখে এসব কথা বেমানান, স্বল্পভাষী মেয়ে সে। বৃষ্টিখানিক অবাকই হল। তারপর ফিক করে হেসে বলল, বিয়ে করে ফেল না। মেয়েরা না হয় বয়স হলে যখন তখন বিয়ে করতে পারে, ছেলেরা তো পারে না। এখনই নীলা বিয়ে করবে কিভাবে? বৃষ্টি খানিক ভেবে বলে, তাহলে যা ইচ্ছা হয় চালিয়ে যা। নীলাভ কখনো ঠকাবে না তোকে, এটা নিশ্চিত। খুবই ভালো ছেলে। কি চালিয়ে যাব? এ তো জড়াজড়ি, চুমাচুমি সেক্স। বৃষ্টির পেটে একটা চিমটি কেটে মিনু বলল, ধ্যাত বদমাইশ। নীলাভ বা আমি বিয়ের আগে এসব করব না। সবাইকে তোর মতো ভাবিস কেন? বৃষ্টি কিছু বলল না। মিনু খানিক পর আবার বলল, তুই করেছিস এসব? বৃষ্টি মিনুর পেটে এক হাত রেখে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তোর কাছে কিছু লুকাতে ইচ্ছে করে না। আমার প্রথম প্রেমটাই অপাত্রে ঢেলেছিলাম। দেহ আর মন সব অপাত্রে গেল। দেহ শুনে মিনু আটকে ওঠে। বলিস কিরে? তারপর কি হলো? বৃষ্টি এবার নিজের লাগাম যেন একটু টেনে ধরে বলে, কিছু না, ঘুমাতো। খানিকক্ষণ দুজন নীরব থাকে। মিনু নীরবতা ভেঙে বলে, কাল একটু আগে কলেজে যাব, নীলাভ আসবে। বৃষ্টি একটু চোখ পাকিয়ে তাকায়। তারপর বলে, আচ্ছা বাবা, সমস্যা নাই, আমি আছি তো, এখন ঘুমা। মিনু ভরসা পেয়ে বৃষ্টিকে আর একটু শক্ত করে জড়িয়ে ধরে বলে, আচ্ছা, গুড নাইট বৃষ্টি পাখি, লাভ ইউ। নীলাভ তার ঘাসফড়িংয়ের এনে দেওয়া স্বর্গ সুখের দিনটা নিয়ে ভাবতে ভাবতে রাতে টেবিলে মাথা রেখেই ঘুমিয়ে যায়। শ্রেয়া যেভাবে দরজা ভেজে গিয়েছিল সেরকমই থাকে। ভোরে শ্রেয়ার মা খাদিজা বেগম রুমে ঢুকে হুলস্থুল বাঁধান। ডেকে তুলে বললেন, কি হয়েছে তোর? এভাবে টেবিলে ঘুমিয়ে আসিস কেন? নীলাভ কিছু বলতে পারে না। ডায়েরিটা আলগোছে বন্ধ করে রাখে। খাদিজা বেগম আবার বললেন, কিছুদিন থেকে সারাক্ষণ মনমরা হয়ে থাকিস। এসব কি হচ্ছে নীলাভ? কাল রাতে তোর বাবার সঙ্গে কথা বলেছি। কোথাও বেড়াতে যা, মনটন ভালো হবে। শ্রেয়াকে নিয়ে চট্টগ্রাম চলে যা। ওর ফুপু প্রতিদিন বলেন শ্রেয়াকে পাঠানোর জন্য। দূরের রাস্তা হয়, কখনো যাওয়া হয়নি। শায়েস্তাগঞ্জ রেল স্টেশন থেকে চট্টগ্রামের টিকিট কাটিয়েছি একজনকে দিয়ে। তোরা গিয়ে কল দিয়েই হাতে এনে দিবে। নীলাভ কিছু বলল না। আড়মোড়া ভাঙছে, ঘুম হয়নি, ঘাড় ব্যথাও করছে ভীষণ। খাদিজা বেগম তাড়া দিয়ে বললেন, গোসল করে রেডি হয়ে যা। শ্রেয়াও রেডি হচ্ছে। নীলাভের যেতে খুব একটা ইচ্ছে করছে না, কিন্তু না গেলে বাবার কল আর ফুপুর প্যানপানানি শুনতে হবে। সে আস্তে করে বলল, আচ্ছা, আমি রেডি হয়ে যাচ্ছি। শ্রেয়াকে বলো তাড়াতাড়ি রেডি হতে। আর কার কাছে টিকিটের নাম্বার শ্রেয়ার কাছে দিয়ে দাও। খাদিজা বেগম খুশি হলেন। ওনার ধারণা ছিল নীলাভ ঘাড়তেরামি করবে। তিনি স্বাভাবিক গলায় বললেন, আচ্ছা, এসব কোনো সমস্যা হবে না। চট্টগ্রাম রেল স্টেশন থেকেও তোদের রিসিভ করবে শ্রেয়ার ফোপা। ওর কাছে নাম্বার দিয়ে দিচ্ছি। দরজার বাইরে শ্রেয়া কান পেতে দাঁড়িয়েছিল।
খাদিজা বেগম বের হতেই পেছন থেকে জড়িয়ে ধরে বলল, উফ মা, লাভ ইউ। শ্রেয়া খুব সময় নিয়ে সাজল। নীলাবের ডায়েরিতে লেখা সেই খয়েরি রঙের শাড়িটা পরে আঁচল কাঁধের একপাশে নিয়ে পিঠে ফেলল। খোলা চুল, চোখে গাঢ় কাজল, কপালে টিপ দিয়েছে। পুরোপুরি মাঝামাঝি হয়নি টিপ, খানিকটা বাঁ পাশে হয়ে গেছে। নীলাব রেডি হয়ে ডাকে। তার পরনের শার্টের বোতাম খোলা, ভেতরে কালো একটা গেঞ্জি, হাত কোনোই পর্যন্ত তোলা। শ্রেয়া বোধ হয়ে তাকিয়ে রইল। নীলাব ওর মাথায় একটা গাঁট্টে মেরে বলল, কি হলো চল পেতনি? শ্রেয়ার নাকে একটা স্মেল আসে, ঘোর লাগা অবস্থায় সে চুপচাপ হাঁটে। একটা সিএনজি তাকে নীলাব। খাদিজা বেগম তাদেরকে গাড়িতে তুলে দিয়ে বাসায় ফিরে যান। সিএনজি চলছে রেল স্টেশনের উদ্দেশ্যে। শ্রেয়া চুপচাপ বসে আছে। নীলাব নীরবতা ভেঙে বলল, যাই সাজগোজ করে পেখম ধরিস না কেন? কাক কখনো ময়ূর হয় না। শ্রেয়া কিছু বলে না, আহত চোখে একবার তাকায়। নীলাব আরও বাড়াবাড়ি করে বলে, আর পেট বের করে শাড়ি পরিস যে, এসবের মানে কি? রাস্তাঘাটে মানুষকে দেখিয়ে বেড়াতে চাস নাকি পেট? কেউ কি তাকাবে মনে করিস? শ্রেয়া কিছু বলল না, চোখটা কেবল ঝাপসা হয়ে আসে। শাড়ির টেনে টুনে পেট ভালোভাবে ঢেকে নেয়। তারপর দুই হাতে মুখ চেপে মাথা নিচু করে ফেলে। আকাশের অবস্থা ভালো নেই, বৃষ্টি নামার প্রবল সম্ভাবনা। একটু বাতাস বইছে, চুল উঠছে শ্রেয়ার। বৃষ্টি আসার আগে স্টেশনে যেতে পারলেই হয়। মিনিট কয়েক পরে স্টেশনের সামনে এসে সিএনজি থামায়। তখনই আকাশ ভেঙে বৃষ্টি নামল, বিদ্যুৎ চমকালো। প্রবল বাতাসে শ্রেয়ার শাড়ির আঁচল যেন উড়িয়ে নিয়ে যাচ্ছে। বৃষ্টির বড় বড় ফোঁটা পড়া শুরু হয়ে গেছে। নীলাব দৌড়ে স্টেশনে ঢুকে গেছে। শ্রেয়া ভিজে একাকার, শাড়ির কচি ধরে গুটি গুটি পায়ে যেতে হচ্ছে। নীলাব হাঁক ছাড়ে, তাড়াতাড়ি আয়। এসব ব্যবহারে শ্রেয়ার ভীষণ মন খারাপ হয়। সে কি এখনো বড় হয়নি? তার সঙ্গে এমন আচরণ। কিন্তু শ্রেয়া ইতিমধ্যে ঠিক করে নিয়েছে, নীলাব যাই বলুক, যতই অবহেলা করুক, মন খারাপ করবে না। সে পুরোপুরি স্বাভাবিক গলায় বলল, আসছি তো বাবা। শাড়ি ঝেড়ে মুছে এ পাশে দাঁড়ালো। নীলাব তাড়া দিয়ে বলে যাচ্ছে, আচ্ছা লোডিং মার্কা মেয়ে তো তুই, তাড়াতাড়ি কল দে টিকিটওয়ালাকে। শ্রেয়া বাধ্য মেয়ের মতো ভ্যানিটি ব্যাগ থেকে ফোন বের করে কল দেয়। খানিক পরে মধ্যবয়সী একজন এগিয়ে এসে দুটা টিকিট দিয়ে যায়। বৃষ্টি এখনও থামেনি। কিছুক্ষণ পর ট্রেন ছাড়বে। ধীরে ধীরে সবাই উঠে যাচ্ছে। নীলাব পায়ে পায়ে গিয়ে ট্রেনে ওঠে, নিজের সিট বের করে বসে। শ্রেয়ার যেতে দেরি হয়। শাড়ি পরে দ্রুত হাঁটতে পারে না সে। জানালার দিকে মাথা বের করে হাঁক ছাড়ে নীলাব। বৃষ্টি মাথায় নিয়ে শ্রেয়া পা চালিয়ে এগিয়ে যায়। কাছে আসার পর নীলাব বিরক্তির সুরে বলে, তুই তো দেখছি লেটের মা। শ্রেয়া স্বাভাবিকভাবে মুচকি এসে পাশে বসে। বৃষ্টি থেমে গেছে। ট্রেন চলছে সাপের মতন আঁকাবাঁকা রাস্তা দিয়ে, ঝক ঝক ঝক। নীলাব পরনের শার্টটা খুলে একপাশে রাখতে রাখতে বলে, রাতে ঘুম হয়নি, বড্ড ঘুম পাচ্ছে। শ্রেয়া সরে জায়গা করে দিয়ে বলল, ঘুমাও। নীলাব মাথা নেড়ে বলল, বালিশ ছাড়া আমার ঘুম আসবে না এমন ছিটে। চা গরম করে যাচ্ছে চাওয়ালা। নীলাব বলল, চা খাবি? বৃষ্টির দিনে ভালোই লাগবে। শ্রেয়া তাকিয়ে বলল, কিন্তু এখন চা খেলে তোমার ঘুম আর আসবে না। নীলাব মুচকি এসে বলল, আমার চা খেলে ঘুম নষ্ট হয় না। চাওয়ালাকে ডেকে 2 কাপ চা নিল তারা। শ্রেয়া পুরোপুরি স্বাভাবিক হবার চেষ্টা চালাচ্ছে। প্রিয় মানুষের সঙ্গে এমন একটা জার্নি সে নষ্ট হতে দেবে না। পুরোপুরি উপভোগ করতে চায়। চায়ে চুমুক দিয়ে সরাসরি নীলাবের দিকে তাকিয়ে বলল, তোমাকে আজ অনেক সুন্দর লাগছে নীলাব ভাই। নীলাব চায়ে চুমুক দিতে যাবে, তখনই কথাটা শুনে থেমে গেল। তারপর মুচকি এসে বলল, তোকে সুন্দর লাগছে বলার জন্য বললি মনে হচ্ছে। শ্রেয়া এ কথার কোনো জবাব না দিয়ে আবার বলল, ছোটবেলার সেই কলাগাছের ভেলা থেকে পানিতে পড়ার কথা মনে আছে তোমার? অতীতের প্রতি সব মানুষই দুর্বল। ছোটবেলার স্মৃতি হলে তো কথাই নেই। শ্রেয়া বোধহয় সেটা ভালো করে জানে। নীলাব চায়ে চমক দিয়ে মুচকি এসে বলল, হ্যাঁ মনে পড়ে। আর মনে পড়লেই তোকে মারতে ইচ্ছে করে। শ্রেয়া ভাবলেশীনভাবে বলল, এখন মারা কি ঠিক হবে? আমি বড় হয়েছি না? নিজের বড় হওয়া যেন নীলাবকে জানান দিল সে। নীলাব মুচকি এসে বলল, হ্যাঁ বড় হয়ে গেছিস, এবার তোকে বিয়ে দিতে হবে। শ্রেয়া অন্যদিকে গেল না, চায়ে চমক দিয়ে বলল, সেবার কিন্তু তুমি আমাকে মেরেছিলে। নীলাবের এত কিছু মনে নাই। আবছা আবছা মনে পড়ে তাদের বাড়ির সামনে একটা রাস্তা, রাস্তার পাশে একটা পেটমোটা সাপের মতন আঁকাবাঁকা খাল এগিয়ে এসছে দূরের বিলে। খালের ওপারে সোনাই চাচার বাড়ি। তাদের একটা কলাগাছের ভেলা ছিল, সেটা দিয়ে রাস্তায় আসতেন। বাঁশের যা দাম, সাঁকো দেওয়া সোনাই চাচার কাছে বিলাসিতা। সেবার শ্রেয়ারা তাদের ওখানে বেড়াতে গেছে। দুজন খেলাধুলা করছিল। তারা খুবই ছোট তখন। রাস্তায় এসে দেখে সোনাই চাচা ভেলা লাগিয়ে খালের ওপারে দোকানে গেছেন। তারা গুটি গুটি পায়ে গিয়ে ভেলায় উঠে পড়ে। শ্রেয়ার উত্তেজনাকে দেখে মহা খুশি সে। নীলাব লঘি নিয়ে বড়দের মতন ভর দেয়, কেঁপে ওঠে ভেলা। চুপ করে খালে পড়ে যায় শ্রেয়া। তখনও সে সাঁতার শিখেনি। হাত দিয়ে ঝাপাঝাপি করে তলিয়ে যাচ্ছিল। নীলাব সঙ্গে সঙ্গে লাফিয়ে পড়ে পানিতে, হাত ধরে টেনে আনতে চায় কিনারায়।
ঝামেলাটা বাধায় শ্রেয়া। ভয়ে নীলাবের হাতসহ আঁকড়ে ধরল শক্ত করে। অসম্ভব হয়ে গেল তার জন্য সাঁতার কাটা। দুজনেই তলিয়ে যাচ্ছিল। লাফালাফি আর ধস্তাধস্তির আওয়াজ শুনে দৌড়ে এসে উদ্ধার করেন সোনাই চাচার দোকানি। কিনারে এসে নীলাব রাগে সাপের মতো ফুঁসতে ফুঁসতে ঝাঁপিয়ে পড়ল শ্রেয়ার ওপর। ধাক্কা দিয়ে মাটিতে ফেলে কিল ঘুষি। রাগটা হলো তাকে আঁকড়ে ধরার জন্য। কেউ উদ্ধার করতে গেলে তার হাতসহ আঁকড়ে ধরাটা মারাত্মক ভুল। এতে দুজনেই তলিয়ে পড়ার সম্ভাবনা শতভাগ। দোকানের কাছ থেকে বিষয়টি ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। কানে গেল নীলাবের বাবারও। বেধড়ক মার খেল সেদিন নীলাব। সে রাগ সে কয়েকদিন মেটালো শ্রেয়ার ওপরে। দেখলেই ধাক্কা দিয়ে ফেলে দিত মাটিতে। নীলাবের ভীষণ ঘুম পাচ্ছে। সিটে পা লম্বা করে শুয়ে যায়। মাথার পাশে দুই হাত কোলে ভাঁজ করে চুপচাপ বসে আছে শ্রেয়া। বারংবার এপাশ ওপাশ করতে থাকে নীলাব। ট্রেনের ঝকঝক ঝক শব্দের সঙ্গে হালকা ঝাঁকুনিতে তার মাথা নড়ছে। ঘুমানোর জন্য এই ঝাঁকুনিটা অসহ্যকর। শ্রেয়ার বড় মায়া লাগে। একবার ইচ্ছে হলো বলতে, আমার কোলে মাথা রেখে ঘুমাতে পারো। কিন্তু নীলাব ভাইয়া যা খাটাস, কি থেকে কি বলবে সেটাই ভয়। তবে এত ভেবে দুনিয়া চলে না। অন্তত এই জার্নিতে শ্রেয়া স্বাভাবিক থাকতে চায়। কোনোভাবে প্রভাবিত হতে চায় না। আস্তে করে বলল, নীলাব ভাই, তুমি আমার কোলে মাথা রাখতে পারো। নীলাব যেন বেশ খুশি হলো। গতরাতে টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়ায় ঘাড় ব্যথা করছে। ভালো ঘুমও হয়নি। সে খুশি হয়ে বলল, তুই আসলে মানুষ এতটাও খারাপ না। রসিকতায় মুচকি হাসল দুজন। নীলাব আস্তে করে মাথা রাখল শ্রেয়ার কোলে। পুরো শরীরের লোম নাড়াতে ওঠে শ্রেয়ার। নীলাব চোখ বুজে বলল, মাথায় একটু বিলি কেটে দে না প্লিজ। শ্রেয়া বাইরে তাকায়। আবার বৃষ্টি হচ্ছে। আজ বোধহয় সারা রাত থেমে থেমে বৃষ্টি হবে। ঝড়ের রেললাইনের আশেপাশের বন্য গাছগুলো কাঁপছে। শ্রেয়ার ভেতরেও কি সেরকম ঝড় বয়ে যাচ্ছে? বন্য গাছের মতন তারও হাত পা মৃদু কাঁপছে কেন? বুক কাঁপছে কেন? এ কেমন অদ্ভুত অন্যরকম ভয়ঙ্কর অনুভূতি। শ্রেয়া কাঁপা কাঁপা হাতে ঘন কালো চুলে আঙ্গুল ডোবায়। মাথায় হাত বুলিয়ে দেয়। খানিক পর শিশুদের মতন ঘুমিয়ে যায় নীলাভ। একমনে চেয়ে থাকে শ্রেয়া। তারপর বাইরে চোখ রাখে। বাড়িঘর গাছপালা যেন পেছন দিকে সরে যাচ্ছে। মিনিট 10 যায়। আচমকা পাশ ফিরে নীলাভ। ঘুমের ঘরে শক্ত করে কোমর জড়িয়ে ধরে। কেঁপে ওঠে শ্রেয়া। এখন কি করবে? আশ্চর্য অপরিচিত এক ভয়ঙ্কর অনুভূতির মুখোমুখি সে। ঘুমন্ত নীলাবের প্রতিটি গরম শ্বাস নিঃশ্বাস শ্রেয়ার পেটে আষ্টে পড়ছে। শরীরে যেন কাঁপুনি ধরে যাচ্ছে শ্রেয়ার। অচেনা অজানা এক অসহ্যকর সুখের ব্যথা। সে ব্যথার অনুভূতি সহ্য করতে না পেরে সে নিজের ঠোঁট কামড়ে নীলাবের চুল খামচে ধরে চোখ বুজে। শ্রেয়া বাইরে তাকায়। আবার বৃষ্টি হচ্ছে। আজ সারা রাত বোধহয় থেমে থেমে বৃষ্টি হবে। রেললাইনের আশেপাশের বন্য গাছগুলো মৃদু কাঁপছে। শ্রেয়ার ভেতরে কি সেরকম ঝড় বয়ে যাচ্ছে? বন্য গাছের মতন তারও হাত পা মৃদু কাঁপছে কেন? বুক কাঁপছে কেন? এ কেমন অদ্ভুত ভয়ঙ্কর রকম অনুভূতি। শ্রেয়া কাঁপা কাঁপা হাতে ঘন কালো চুকে আঙ্গুল ডোবালো। মাথায় হাত বুলিয়ে দিল। খানিক পর শিশুর মতন ঘুমিয়ে যায় নীলাভ। একমনে চেয়ে থাকে শ্রেয়া। তারপর বাইরে চোখ রাখে। ট্রেন ঝকঝক ঝকঝক শব্দ তুলে একে বেঁকে ফুঁসতে থাকা সাপের মতো এগোচ্ছে। বাড়ি ঘর গাছপালা যেন পেছনে সরে যাচ্ছে। মিনিট 10 পর আচমকা পাশ ফিরে নীলাভ। ঘুমের ঘোরে শক্ত করে কোমর জড়িয়ে ধরে। কেঁপে ওঠে শ্রেয়া। এখন কি করবে? আশ্চর্য অপরিচিত এক ভয়ঙ্কর অনুভূতির মুখোমুখি সে। ঘুমন্ত নীলাবের প্রতিটি গরম শ্বাস নিঃশ্বাস শ্রেয়ার কোল জুড়ে আশ্রে পড়ছে। শরীরে যেন কাঁপুনি ধরে যাচ্ছে। অচেনা অজানা এক অসহ্যকর সুখের ব্যথা। সে ব্যথার অনুভূতি সহ্য করতে না পেরে নিচের ঠোঁট কামড়ে নীলাবের চুল খামচি ধরে চোখ বুজে সে। নীলাবের ঘুম পাতলা। অল্পতে ভেঙে যায়। কেঁপে ওঠে সে। চোখ কষলে তাকিয়ে বলে, বিড়ালের মতো খামচি মারলি কেন? শ্রেয়া কোনো জবাব দিতে পারল না। কথা বের হচ্ছে না। শ্বাস নিঃশ্বাসের গতি বেড়ে গেছে। শুকনো গলা, শাড়ির আঁচল খামচে ধরা। কোনোরকম অস্ফুটে বলল, নীলাভ ভাই, পানি আনেন তো। সে খানিকক্ষণ চেয়ে থাকে। সবকিছু কেমন মাথার ওপর দিয়ে যাচ্ছে। চুপচাপ পানি আনতে যায়। কয়েক কামড়া পরে পানিওয়ালাকে পেয়ে পানি নিয়ে আসে। শ্রেয়ার হাতে দেয়। ডকডক করে পানি খায়। নীলাভ অবাক নয়নে চেয়ে থাকে। পানি খাওয়া শেষে বলে, কিরে, তোর আবার কি হলো? শ্রেয়া পুরোপুরি স্বাভাবিকভাবেই হেসে বলল, আরে কি হবে আমার? অনেক পানির পিপাসা পেয়েছিল। কিন্তু তুমি কোলে শুয়ে থাকায় খেতেও পারছিলাম না। নীলাভ ভ্রুকুচকে বলল, কিন্তু তুই আমার চুলে খামচি মারলি কেন? শ্রেয়া আটকে গেল। এখন সে কি বলবে? নীলাভ মাথায় গাঁটটা মেরে বলল, পেতনি, বেশি পানির পিপাসা পেলে ডাকতে পারতি। শ্রেয়া আর কিছু বলল না। নীলাভের শরীর কেমন খারাপ লাগছে। সে শার্টটা আবার পরে নিল। তারপর চুপচাপ একপাশে বসে বাইরে তাকায়। সবুজ গাছপালা আর আকাশ ছোঁয়ার প্রতিযোগিতায় উঁচু উঁচু পাহাড়। শ্রেয়া কেন যেন তাকাতে পারছিল না ওর দিকে। সে মোবাইল বের করে ফেসবুক লগ ইন করে হোম পেজ ঘাটাঘাটি শুরু করে।
আচমকা মুখ থেকে হাসতে হাসতে বারংবার নুয়ে পড়ছিল। নীলাভ যেন এবার ভয়ই পেল। মেয়েটার আজ কি হয়েছে? পাগল টাগল হয়ে যাচ্ছে না তো আবার? চোখ পাকিয়ে তাকায়, তারপর বলে, এত হাসি কি রে পেতনি? শ্রেয়া হাসতে হাসতে বলল, কিছু না। নীলাভ মোবাইলের দিকে তাকায়। কে যেন ভেবে আচমকা শ্রেয়ার হাত থেকে টান দিয়ে মোবাইলটা নিয়ে আসে। চোখ আটকে যায় ফেসবুকে একটা পোস্টে। বালিকা, তোমার জন্য আমি হাত কাটতে পারবো না। ছোটবেলায় যা কেটেছি সেটাই যথেষ্ট। নীলাভ মুচকে আসে। এই পোস্টে শ্রেয়ার হাসার কারণ। ফোনটা বাড়িয়ে দেয় শ্রেয়ার দিকে। এখনো মুখ ঢেকে হাসছে শ্রেয়া। কমবয়সী মেয়েরা মাঝে মধ্যে বড্ড অপরিচিত হয়ে যায়। নীলাভ আবার জানালার পাশে এসে চুপচাপ বসে। একটা সেতুর উপরে ট্রেন উঠেছে। নিচে টলটলে জলের একটা বিল। বিলের মাঝখানে অনেকগুলো রক্তরঙের শাপলা। শাপলার পাতায় বসে পুঁটি মাছের অপেক্ষায় বেশ কিছু ধবধবে সাদা বক। নীলাভ কেমন আনমনা। কানের কাছে ফিসফিসানি শুনে চমকালো। শ্রেয়া বাইরে তাকিয়ে শৈশবের সেই কানাবগির ছাদ ছড়াটি আবৃত করছে। দেখা যায় তালগাছ, ওই আমাদের গা। ওখানেতে বাস করে কানাবগির ছা। ও বকি, তুই খাস কি? পান্তা ভাত চাস কি? পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না। একটি যদি পাই, অমনি ধরে ঘাপস ঘুপুস খাই। নীলাভ মলিন মুখে প্রশংসার ভঙ্গিতে হাসল। সে আচমকা কেমন আনমনা, মনমনা হয়ে গেছে। মিনুর কথা ভীষণ মনে পড়ছে। তার ঘাসফড়িংটা এখন কোথায়, কি করছে, কেমন আছে? নীলাভ বাইরে তাকিয়ে গুনগুন করে, ভালো আছি, ভালো থেকো। আকাশের ঠিকানায় চিঠি লিখো, দিয়েও তোমার মালাখানি বাউলের এই মনটারে। ভেতরে বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আমার ভিতর ও বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। স্টেশন থেকে শ্রেয়ার ফুপা তাদেরকে নিতে এসেছিলেন। বাসা চট্টগ্রাম শহর থেকে খানিকটা দূরের একটা গ্রামে। দুঃখজনক ব্যাপার হচ্ছে, বৃষ্টির বড় বড় ফোঁটা মাথায় পড়ে নাকি লম্বা জার্নির কারণে নীলাবের শরীর কাঁপিয়ে জ্বর এলো সন্ধ্যায়। জ্বরের সঙ্গে শরীর ব্যথার সর্দি কাশি। পাশের একটা ফার্মেসি থেকে ওষুধপত্র আনা হয়েছে। শ্রেয়া ভীষণ ব্যস্ত হয়ে পড়ে নীলাবকে ঘিরে। মেহমান বাড়ির মানুষজন কি মনে করবে তা নিয়ে মাথা ব্যথা নেই। সমাজ সংসার সবকিছু ভুলে সে একটি যুবক ছেলের রুমে বন্দী হয়ে পড়েছে। জলপট্টি দিচ্ছে, মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। বার কয়েক বমি করল নীলাভ। সে ছোট্ট ডাস্টবিন এগিয়ে দিয়ে পিঠে হাত রাখে। রাতের খাবার আর ওষুধ নিজ হাতেই খাওয়ায়। ফুপু একবার বিরক্ত হয়ে বললেন, তুই যা তো, আমি দেখব ছেলেটাকে। শ্রেয়া ভ্রুক্ষেপ করে না। রাত গভীর হয়। প্রেম ভালোবাসা আসলে বড় ভয়ানক ব্যাপার। যুগে যুগে এর উদাহরণ পেয়েছে মানুষ। প্রেমে পড়লে বোধ হয় মানুষ খরায় ফেটে যাওয়া জমির মতন হয়ে যায়। প্রিয় মানুষটি তখন তার কাছে মেঘ। ফেটে যাওয়া শুকনো জমির কাছে মেঘ ভীষণ লোভের। জমির তখন বৃষ্টির বড় প্রয়োজন। অথবা প্রেম হয়তো আরও বেশি ভয়ানক ব্যাপার স্যাপার। কোনো নিয়ম মানে না, ধর্ম, সমাজ, কালো সাদা, মান সম্মান কিছুই মানে না। সম্পর্কের ভেদাভেদ তুচ্ছ হয়ে যায়। ছাত্র শিক্ষক, ছোট বড়, ধর্মবর্ণ কিছুতে তাতে প্রাধান্য পায় না। যখন প্রেম আসে, আকাশে বিদ্যুৎ চমকানোর মতো গুরুম গুরুম ডাকে, কালবৈশাখী ঝড়ের সঙ্গে দমকা বাতাসের মতো সবকিছু লণ্ডভণ্ড করে আসে। শ্রেয়ার প্রেম কি সেরকম ভয়ানক, যার হৃদয় আর জগৎ মানে নীলাভ? বাকি সবকিছুই বড়ই তুচ্ছ। শ্রেয়ার আচমকা মনে হলো নীলাভ জ্বরের ঘরে কিছু একটা বিড়বিড় করে বলছে। সে কান পেতে শুনে ঘাসফড়িং। শ্রেয়া কিছুই বুঝতে পারে না। ঘাসফড়িং আবার কে বলছে? ঝড়ের ঘরে উল্টাপাল্টা বকছে হয়তো। খানিকক্ষণ আবার ফুপো আসেন। একটু শক্তভাবে বললেন, চল অন্য রুমে। সে ওষুধ খেয়েছে, এখন ঘুমাক। শ্রেয়ার মন যেতে চায় না। মর্মবেদনায় যেন মনটা হু হু করে ওঠে। ভেতরকার কান্না কেউ দেখে না। ফুপুও দেখলেন না। শ্রেয়া চুপচাপ উঠে ফুপুর সঙ্গে চলে গেল। বেড়াতে এসে এমন হবে সে ভাবেনি। জ্বরটা কাল খানিক কমলে বাড়িতে চলে যাবে নীলাভকে নিয়ে। বিছানায় শুয়ে কেবল এপাশ ওপাশ করে রাত কাটে। চাইলে যেতে পারবে না নীলাভের কাছে। কপালে হাত রেখে দেখতে পারবে না নীলাভের গায়ের তাপমাত্রা। ফুপুর জয়েন্ট ফ্যামিলি। বেচারি ফুপু, শ্বশুর, শাশুড়ি, ভাসুর, ভাসুর বউ সবাইকে নিয়ে আছে। পরের দিন জ্বর কমেনি নীলাভের। ওষুধ, ডাক্তার সবই ঠিকঠাক চলছে। খাদিজা বেগম শ্রেয়ার ফুপুকে ফোনে বলে দিয়েছেন জ্বর না কমলে যেন পরশুদিন তাদেরকে ট্রেনে তুলে দেন। পরশুদিন অবশ্য নীলাভের জ্বর খানিকটা কমেছে। কেবল খেতে পারছি না কিছুই। মুখ তিতা হয়ে আছে, শরীর দুর্বল। তাদেরকে ফুপা সকাল 10টার জয়ন্তীকে ট্রেনে তুলে দিলেন। ট্রেন চলছে। দুজন চুপচাপ। চা, গরম চা, চানাচুর চানাচুর, চারিদিকে হইচই। শ্রেয়া 2 কাপ চা নিল। জ্বরের মাঝে চা মন্দ নয়। দুজন চুপচাপ চায়ে চুমুক দেয়। শ্রেয়া নীরবতা ভেঙে বলল, তোমাকে কদিন সিগারেট খেতে দেখলাম না যে। আমি কি সবসময় সিগারেট খাই নাকি? নেশা নেই, মাঝে মধ্যে শখ করে খাই। এখন কি খাবে? নীলাভ খানিক অবাক হয়ে বলল, সিগারেট খাওয়াতে চাচ্ছিস কেন? সিগারেট টানা অবস্থায় তোমাকে দেখতে ভালো লাগে।
কেমন সুখী সুখী দেখায়। নীলাব অসুস্থ ফ্যাকাশে মুখে হাসল। তারপর বলল, সিগারেট কোথায় পাবি এখানে? আমার ভ্যানিটি ব্যাগেই আছে। আসার সময় দোকান থেকে নিলাম। তাই নাকি? দে তো। শ্রেয়া ভ্যানিটি ব্যাগে হাত দিয়ে অজানা একটা ভয়ে আটকে গেল। তারপর বলল, কিন্তু আমি তো সিগারেটের নাম দাম কিছুই জানি না। তুমি কি সিগারেট পছন্দ করো বা কোন সিগারেট ভালো জানি না। আমি শুধু দোকানে বলেছি সবাই যে সিগারেট পছন্দ করে সেটা দাও। তাই আমাকে বকাবকি করবা না বলো। নীলাবের ভেতরে কেমন একটা অনুভূতি হলো, কেমন মায়া, কিন্তু সেটা বাইরে প্রকাশ পেল না। সে নিজের মতোই বলল, এত বকবক করিস কেন, দে সিগারেট। শ্রেয়া বাধ্য মেয়ের মতন চুপচাপ লাইটার আর সিগারেট প্যাকেট বাড়িয়ে দেয়। নীলাপ একটা সিগারেট বের করে ধরায়, ধোঁয়া ছাড়ে। শ্রেয়া চেয়ে থাকে। ট্রেন চলছে ঝকঝক শব্দে। দূরের কোথাও মুয়াজ্জিনের আজান ভেসে আসছে। শ্রেয়ার চোখ অসম্ভব ভালো লাগায় ঝাপসা হয়ে আসে। তারপর মনে পড়ে জ্বরের ঘরে নীলাপ বিড়বিড় করে ঘাসফড়িং বলছিল। শ্রেয়া জিজ্ঞেস করে, জ্বরের সময় বারংবার ঘাসফড়িং বলছিলা কেন? নীলাপ সিগারেটের ধোঁয়া ছেড়ে বলে, মিনুকে আমি ঘাসফড়িং ডাকি। শ্রেয়া খানিকক্ষণ নীরব হয়ে বসে রইল। তারপর বলল, ঘাসফড়িং কেন? প্রেমিকাকে কেউ বুঝি এমন অদ্ভুত নামে ডাকে? কারণ থাকলে ডাকে। শ্রেয়া কেবল বলল, ও আচ্ছা। তারপর আবার দুজন নীরব। শ্রেয়া খানিক পর বলল, তোমাদের প্রেম কিভাবে হলো আমাকে বলবে না? শুনতে চাস? হ্যাঁ, সবকিছু শুনতে চাই। প্রথম থেকে বলো। নীলাপ সিগারেটে একটা টান দিয়ে বলল, প্রথম থেকে বলতে ভালো লাগছে না। এখন যা মনে আছে সেটাই বলি। আচ্ছা, তোমার যেভাবে ইচ্ছে হয় বলো। তারপর নীলাভ হারিয়ে গেল মিনুর স্মৃতিতে। সেবারে ক্লাসের সব ছেলেরা মিলে ঠিক করে সিলেটে ভ্রমণে যাবে। একই সাথে জাফলং, ভোলাগঞ্জ, রাতারগোল। সকাল 10টার আগে রওনা দিলে সেদিনই তারা জাফলং চলে যাবে। সেখান থেকে এসে রাতে হোটেলে থাকবে। পরের দিন ভোলে ভোলাগঞ্জ, সাদা পাথর আর রাতারগোল, জলাবন ভ্রমণ করে বাড়ির পথে রওনা দেবে। ছেলেদের প্ল্যান শুনে কয়েকজন মেয়েরাও ভীষণ আগ্রহ দেখালো। সবচেয়ে আগ্রহী মেয়ে ছিল বৃষ্টি। কিন্তু সমস্যা হচ্ছে ফ্যামিলি থেকে তো মেয়েদেরকে দেবে না। দিনে না হয় ছেলেদের সঙ্গে বেড়াবে, কিন্তু রাতে কোনো গার্জিয়ান ছাড়া কে নিজের মেয়েকে হোটেলে থাকতে দিবে? কয়েকজন মেয়ে বলল, আমাদের আত্মীয় টাউনে আছে, তাদের বাসায় থাকবো এবং পরিবারও ম্যানেজ করতে পারবো। একে একে দেখা গেল সব মেয়েরাই যাবে। এক একজন এক এক বান্ধবীর গলায় ঝুলে এর আত্মীয়র বাসায় এক রাত থাকার ফন্দি ইতিমধ্যে এঁটে ফেলেছে। কিন্তু মিনুর যাওয়ার একদম ইচ্ছে নেই। শেষ পর্যন্ত বৃষ্টির জন্য যেতে বাধ্য হয়। বৃষ্টি ছাড়া তখন কলেজে কারো সঙ্গে তেমন পরিচয়ও নেই। বাকি সবাই একে অন্যের পরিচিত। সেটা খুব ভালো করে মিনু বুঝতে পারে যাবার দিন, কারণ পরিচিত সবাই একসাথে বসেছে। মিনুর পরিচিত কেবল বৃষ্টি। সে লজ্জার মাথা মুন্ডু খেয়ে বসেছে তামিমের পাশে। সবার শেষে বাসে উঠে নীলাপ। সিট খালি নেই, কেবল মিনুর পাশের সিটই খালি। নীলাপ চুপচাপ পাশে বসে। খানিক বাদে বাস ছাড়ে। সে হেডফোন কানে গুজে। মিনিট 30 বাদে খেয়াল করে পাশের মেয়েটি ঘুমিয়ে গেছে। হাসল সে। বাচ্চা মেয়েদের আবার ট্যুরে যেতে মন চায়। ঘণ্টাখানেক পর তার মেজাজ পুরোপুরি খারাপ হয়ে গেল। বিরক্তিকর খেদ একটা মেয়ে, কারণ মেয়েটির মাথা তার কাঁধে এসে পড়েছে। ঠোঁটের এক পাশ দিয়ে পড়ছে লালা। চুলগুলো বাতাসে তার নাকে মুখে ডুবে যাচ্ছে। কি বলে ডাকবে নামটাও জানে না। শুধু ক্লাসে স্যার একদিন পরিচয় পর্ব নিয়েছিলেন। এই মেয়েটা ঘাসফড়িং নিয়ে কি যেন বলার পর সবাই হো হো করে হেসে ওঠে। নীলাপ মেয়েটির মাথায় ধাক্কা দিয়ে বলল, এই যে ঘাসফড়িং, উঠুন বলছি, উঠুন। মিনু চোখ মেলে হকচকিয়ে তাকায়। ব্যাপারটা বুঝতে পেরে লজ্জায় সে মরে যাচ্ছিল। তাড়াতাড়ি নিজেকে সামলে বলল, সরি, কিছু মনে করবেন না। আমার গাড়িতে উঠলে ঘুম চলে আসে। কালো ফ্রেমের চশমা পরা অত্যন্ত সুপুরুষ ছেলেটি কিছু না বলেই কেবল তার ছেলের চোখে তাকালো। মিনু 2 হাতে মুখ ঢেকে ফেলে। সব দোষ বৃষ্টির। সে পাশে না বসায় এমন একটা লজ্জায় তাকে আজ পড়তে হয়েছে। তাছাড়া সে বোরখা পরে এতদিন ক্লাসে পর্যন্ত গিয়েছে। বৃষ্টি তাকে আজ জোরাজুরি করে ওড়না ছাড়াই এভাবে ড্রেস পরিয়ে নিয়ে যাচ্ছে। এখন কি করবে সে? যদি আবার ঘুম আসে? মিনু সিটে হেলান না দিয়ে বসল। ভালোই কাজ হয়েছে। টেনশন কিংবা হেলান না দেওয়াই সত্যি ঘুম এলো না তার। বেশ স্বাভাবিকভাবেই তারা জাফলং গিয়ে আবার শহরে ফিরে আসে। যথেষ্ট সময় আছে দেখে রাতারগুলো জলবানো যায়। তারপর সন্ধ্যার দিকে শহরে ফিরে এসে সিদ্ধান্ত নেওয়া হলো মেয়েরা সবাই যার যার আত্মীয়ের বাসায় রাত কাটিয়ে আগামীকাল 10টার আগে যেন আম্বরখানা পয়েন্টে চলে আসে। পরের দিন ঠিকঠাক মতো সবাই পৌঁছায় আম্বরখানা পয়েন্টে। জাফলং আর রাতারগুল সকলে উপভোগ করলেও মিনু করতে পারেনি। মাথায় বাসের ঘটনাটি গেঁথে গিয়েছিল। তাকে মুগ্ধ করেছে পরের দিন ভোলাগঞ্জ, সাদা পাথর। ভারতের মেঘালয় রাজ্য থেকে অস্থির বেগে চলে আসা স্বচ্ছ নীল পানির গন্তব্য ধলাই নদীর বুক। সীমান্তের ওপার ভারতের সবুজ ঘাসের চাদরে ঢাকা উঁচু উঁচু পাহাড়। পাহাড়ের মাথায় যেন সাদা মেঘ নেমে এসেছে। ধলাই নদীর রূপ
সবুজ পাহাড় বন্দি এলাকা জুড়ে অজস্র সাদা পাথর। আকাশের নীল ছায়া রেখে যায় পাথরে জমে থাকা স্ফটিক জলে। দূরের পাহাড়গুলোর ওপর মেঘের ছড়াছড়ি, সাথে একটা দুটো ঝর্ণার গড়িয়ে পড়া। নদীর টলমলে হাঁটু পানির তলায় বালুর গালিচা, চিকচিক করা রূপালী বালু আর ছোট বড় সাদা অসংখ্য পাথর মিলে এ যেন এক পাথরের রাজ্য। প্রকৃতির খেয়ালে গড়া নিখুঁত ছবির মতোই সুন্দর। চারিদিকে শুধু সাদা রঙা পাথর আর পাথর। এত সাদা পাথর মিনু জীবনে দেখেনি। পাথর তোলার প্রচুর নৌকা দেখতে পায়। নির্জন নৈসঙ্গিক এই জায়গাটিতে সামনে সবুজের পাহাড়ের সারি। পাহাড় থেকে গড়িয়ে পড়া প্রচণ্ড স্রোতের স্বচ্ছ শীতল জলে দুজন দুজন করে টিউব নিয়ে নেমে পড়েছে। টিউবগুলো দেখতে গাড়ির চাকার মতো। সেটার উপরে দুজন করে বসা, প্রচণ্ড স্রোতে ভেসে নিয়ে যাচ্ছে। জীবনের সমস্ত ক্লান্তি অবসাদ যেন নিমিষে দূর হয়ে দিয়েছে। মন প্রাণ হয়ে উঠেছে সতেজ ও প্রাণবন্ত। পানি আর সাদা পাথরের জাদুকরে শীতল স্পর্শে সবাই বিমোহিত। টিউব ছাড়া নামা বড় মুশকিল। এখানে পাথরে আঘাত পেয়ে মানুষ মরার মতো ঘটনা প্রায়ই ঘটে। মিনুর কেবল ইচ্ছে হলো কেবল পানিতে পা ভেজাবে। সে এক পাথর থেকে আরেক পাথরে কয়েক কদম যায়, কিন্তু পানির প্রবল স্রোতে পাথরে পা রাখা দায়। আরও 2 কদম এগোতেই পা পিছলে পড়ে গিয়ে যন্ত্রণায় চিৎকার করে ওঠে মিনু। পাশে 100 টাকা দিয়ে টিউব নিয়ে নামতে যাচ্ছিল নীলাভ। চিৎকার শুনে তাকায়, দেখতে পায় বাসের সে মেয়েটি পড়ে গেছে। পাথর স্রোতের জন্য এক পাথর থেকে আরেক পাথরে ধরে আটকে থাকার বৃথা চেষ্টা চালিয়ে যাচ্ছে। খুব সতর্কে নীলাভ দ্রুত এগিয়ে যায়। টিউব ছাড়া নিজেও পা ঠেকাতে পারছে না। তাড়াতাড়ি মেয়েটির বগলে ধরে হাত ধরে দাঁড় করায়। ধীরে ধীরে কিনারায় নিয়ে আসে। পাথরে আঙ্গুল লেগে বাঁ পায়ের নখ থেকে গলগল করে রক্ত বেরোচ্ছে মিনুর। কোনোই খানিক থেতলে গেছে। পায়ের আঙ্গুল আর কোনোই বাধা দরকার, কি দিয়ে বাঁধবে ভেবে পাচ্ছিল না। হঠাৎ মনে হলো তার পরনে সাদা সেন্টু গেঞ্জি ছিঁড়ে পারলেই তো হয়ে যেত, কিন্তু কিভাবে ছিঁড়বে? টেনে টুনে কোনোভাবেই ছিঁড়তে পারছে না, দাঁত দিয়ে হলো না। হঠাৎ মাথায় এলো একটা পাথরের ওপর গেঞ্জি রেখে অন্য পাথর দিয়ে আঘাত করলে ছিদ্র হয়ে যাবে। তখন আঙ্গুল ঢুকিয়ে টেনে ছেঁড়া সম্ভব। বুদ্ধিতে কাজ হলো বটে। নীলাভ গেঞ্জির এক অংশ ছোট করে ছিঁড়ে আঙ্গুলে শক্ত করে বাঁধে। যন্ত্রণায় ঠোঁট কামড়ে ধরে মিনু। তারপর আরেকটা অংশ দিয়ে শক্ত করে কোনোই বেঁধে দেয়। কিন্তু বাঁধার পর সমস্যাটা হলো মিনু আর হাত ভাঁজ করতে পারছিল না। এতক্ষণে অন্যরাও চলে এসেছে। সবাই তাকে টেনে টুনে দাঁড় করায়। দাঁড়াতে গিয়ে মিনু বুঝতে পারে কেবল কোনোই আর পায়ে আঘাত পায়নি, পাথরে পড়ে নিতম্ব এবং পিঠেও প্রচণ্ড ব্যথা পেয়েছে। সবাই তাকে ধরাধরি করে নিয়ে যায় নৌকায় বসায়। নৌকা তাদেরকে রাস্তা দিয়ে আসে। বৃষ্টি মিনুকে ধরে গাড়িতে নিয়ে যাবার সময় ফিসফিস করে বলল, বা ছেলেটাকে পটিয়ে ফেললি রে মিনু। সিনেমার নায়কের মতো কেমন গেঞ্জি ছিঁড়ে বেঁধে দিল দেখলি। মিনুর প্রচণ্ড রাগ হলেও কোনো কথা বলল না। অভিমানে কিংবা রাগে বৃষ্টিকে পাশে বসার কথাও বলল না। বৃষ্টি তাকে বাসে তুলে দিয়ে কাপড় চেঞ্জ করতে চলে গেল। মিনু সিট ধরে ধরে এগোচ্ছে তার জায়গা পেছনের দিকে। এগিয়ে গিয়ে তাকিয়ে দেখে গাড়িতে কেবল ওই ছেলেটি বসা। বাকি সবাই ভেজা কাপড় পাল্টাতে চলে গেছে। তার জন্য ওনারও পানিতে নামা হলো না। মিনু পাশে বসার আগেই দেখল ছেলেটি বিরক্তিতে ভ্রুকুচকে তাকাচ্ছে। মিনু খানিক ইতস্ত করে। ছেলেটি এবার বলেই ফেল, সে কি, আপনি চেঞ্জ করলেন না? আপনার পেছন তো ভেজা, এভাবেই বসবেন নাকি? মিনুর লজ্জায় মরে যেতে ইচ্ছে করছিল। হ্যান্ডসাম ছেলেদের তার এমনিতেই ভীষণ লজ্জা লাগে। আমতা আমতা করে বলল, আসলে আমি এক্সট্রা কোনো কাপড় আনিনি, পানিতেও নামতে চাইনি, পা একটু ভেজাতে গিয়ে পিছলে পড়ে গেলাম। ঠিক আছে ঠিক আছে। ড্রেসের পেছন দিক থেকে একটু চিপা দিয়ে ঝেড়ে ঝুড়ে বসুন। মিনু হাত ভাঁজ করে পারছিল না। এদিকে সিট না ধরে যেন দাঁড়াতেই পারছে না। শরীর ব্যথা করছে, লজ্জা ব্যথা একসঙ্গে মিলেমিশে শরীর কাঁপতে শুরু করেছে। কালো ফ্রেমের চশমা পরা সুদর্শন অহংকারী চেহারার ছেলেটি কিছু একটা বলল। মিনু যেন বুঝতেই পারল না। ছেলেটি আবার বলল, আমি কি চিপে দেব? আপনি চিপে দিবেন? হ্যাঁ, লজ্জার কি আছে? অসুস্থ হলে এসব মানিয়ে নিতে হয়। মনে করেন আমি এখন ডাক্তার। মিনু কিছু বলার আগে দেখল ছেলেটি পেছনের ড্রেস চিপে ঝেড়ে ঝুড়ে বলল, এবার বসুন। মিনু চুপচাপ বসে গেল। শরীর দুর্বল লাগছে। বিছানা পেলেই কাঁথা মুড়ি দিয়ে আরাম করে গুটিসুটি খেয়ে ঘুমিয়ে যেত। যতটুকু সম্ভব ছেলেটি থেকে সরে বসতে চাইছে। হাত পা কি অবশ হয়ে আসছে। শরীরে যেন কোনো শক্তি অবশিষ্ট নেই, শুধু চোখ দিয়ে তাকিয়ে আছে। মাগরিবের আজান শোনা যাচ্ছে। সবাই ধীরে বাসে এসে উঠল। গান ছেড়ে দিয়েছে। মৃদু আলোয় বাতি জ্বলছে। তাদের সিট আবছা অন্ধকারে। মিনুর মনে হলো কেউ কিছু বলছে। হ্যাঁ, ছেলেটি। মিনু দুর্বল গলায় বলল, আমাকে কিছু বলছেন? হ্যাঁ, আপনাকেই বলছি। কি? চাইলে আমার দিকে আর একটু সরে আসতে পারেন, অথবা জানালার পাশে বসুন। ঘুম আসলেও পড়ার সম্ভাবনা থাকবে না। মিনু কাপা গলায় বলল, আপনার সমস্যা না থাকলে আমাকে জানালার পাশেই দিন। অসুস্থ লাগছে আমার।
মিনু দেখতে পেলেও ছেলেটি আচ্ছা ঠিক আছে বলে দাঁড়িয়ে গেছে। সে চেষ্টা করেও যেন দাঁড়াতে পারছে না। শরীর গরম হয়ে গেছে। জ্বর আসছে কিনা কে জানে। ছেলেটি এক হাত ধরে মিনু ভেতরে ভেতরে আটকে ওঠেন। দাঁড়ান, আমি ধরছি। মিনু কোনোভাবে দাঁড়ায়। ছেলেটি তাকে ধরে ধরে জানালার পাশে বসায়। তারপর কপালে হাত দিয়ে বলে, হাত গরম হয়ে আছে, এখন দেখি কপালও। আপনার তো জ্বর এসেছে। মিনুর কথা বলতে ইচ্ছে করছে না, তবুও তার মন খুবই সজাগ। অস্ফুটে বলল, তাই মনে হচ্ছে। বৃষ্টি আপনার কাজিন না? হ্যাঁ। ও হচ্ছে একটা ছেলে পাগল মেয়ে। আপনাকে এই অবস্থায় রেখে বসে আছে তামিমের সাথে। চম্বুকের মতো ছেলেদের সাথে লেগে থাকতে পারলেই সে খুশি। আপনি যদি মরে যান, সে আজ তামিমকে ছাড়বে না। বেড়াতে আসার কারণও তামিমের পাশাপাশি বসে হাতাহাতি করা। মিনু কিছু বলল না। ছেলেটি আবার বলল, আমি নীলাভ। আপনার নামটা যেন কি? মিনু। তারপর দুজন নীরব। নীলাভ কানে হেডফোন গুজে নেয়। খানিক বাদে দেখে ঘুমে মিনু সামনের দিকে ঝুঁকে পড়ছে। কপাল আলতো করে ঠেলে ছিটে এনে দেয় নীলাভ। ঘুম ভেঙে যায় মিনুর। চোখ বড় বড় করে তাকায়। সরি সরি, আমি বুঝতে পারিনি কিভাবে আপনার উপরে মাথা চলে গেল। আমার উপরে নয়, আপনি সামনের দিকে পড়ে যাচ্ছিলেন, তাই সিটে এনে দিচ্ছিলাম। ও, মিনু যেন খুশি হলো। ছেলেটির ওপরে মাথা না নিয়ে নরকে যায় তাও ভালো। এবার অসুস্থ শরীর নিয়ে সিটে হেলান না দিয়ে বসল। কোনোভাবেই ঘুম আসতে দেওয়া যাবে না। কিন্তু এভাবে বেশিক্ষণ বসা গেল না। পিঠে ব্যথা শুরু হয়েছে। আবার সিটে হেলান দেয়। খানিক পর ঘুমে চোখের পাতা বন্ধ হয়ে আসে। বুঝতে পারে ঝাঁকুনি দেয় মাথা। তারপর হেলান ছেড়ে বসে। হঠাৎ মিনু লক্ষ্য করে ছেলেটিও ঘুমাচ্ছে। মাথা ধীরে ধীরে তার পেছন দিকে পড়ে যাচ্ছে। এখন কি করবে? ডেকে দিবে? শত হলেও ছেলেটি তাকে অনেক হেল্প করেছে। মিনু ধীরে ধীরে ছেলেটির মাথা নিজের কাঁধে জায়গা করে দেয়। কান থেকে হেডফোন বের করে সিটের একপাশে রাখে। খানিক পর রাজ্যের ঘুমে এসে মিনুরও চোখের পাতা বন্ধ দিয়ে যায়। আচমকা ঘুমের মধ্যে নীলাবের মনে হলো সে ওপর থেকে কোথাও পড়ে যাচ্ছে। তখনই কেঁপে ওঠে ঘুম থেকে। দেখে সে মিনুর কোলে শুয়ে আছে, আর মিনু তার পিঠে। কখন ঘুমিয়ে গেছে সে নিজেও বুঝতে পারেনি। এখন কি করবে? উঠতে গেলেই মিনুর ঘুম ভেঙে যাবে। সে বুদ্ধি করে ধীরে ধীরে সিট থেকে নেমে গেল। আর মিনুর মাথাও ধীরে ধীরে সিটে পড়ে গেছে। সেবার বাসের পরিবেশটা দেখে নেয়। তাদের সিট পেছনে। আবছা অন্ধকার। কেউ হেডফোন লাগিয়ে গান শুনছে, কেউ মোবাইল টিপছে, আবার কেউ ঘুমাচ্ছে। নীলাভ এবার মিনুর দিকে তাকায়। কেমন মায়া লাগে তার। অসুস্থ মেয়েটা আরাম করে ঘুমাতেও পারছে না, আবার বাসের সবার দিকে সতর্কভাবে তাকালো। তারপর আলগোছে মিনুর মাথা তুলে কাঁধে রাখে। তারপর এক হাত মিনুর পিঠের দিকে নিয়ে সাপের মতন পেঁচিয়ে জড়িয়ে ধরে। বাসের ঝাঁকুনিতে মিনুর মাথা বারংবার কাঁধে থেকে পড়ে যাচ্ছিল। এবার বুদ্ধি করে আলগোছে মিনুর মাথা বুকের উপর আনে। বাসের ঝাঁকুনিতে মাথা যেন না নড়ে, তাই মিনুর তুলতুলে গালটা আলতো করে এক হাতে বুকে চেপে ধরে রাখে। মিনুর শরীরে প্রচণ্ড জ্বর, উষ্ণ শরীর, গরম শ্বাস নিঃশ্বাস। অদ্ভুত এক রহস্যময় ভালো লাগায় নীলাফের মন যেন কানায় কানায় ভরে গেল। ধীরে ধীরে গতদিনের ক্ষেত মেয়েটিকে তার মনে হলো দেখতে বেশ মেয়েটা। তুলতুলে গাল, গালের মাঝখানে একটা তিল, বাচ্চা বাচ্চা চেহারা। ঘুমালে বাচ্চাদের মতো নিচের ঠোঁট খানিকটা ভেতরে দিয়ে থাকে। এই মেয়েটা কি তার ডায়েরিতে লেখা মায়াবতী? এই মুহূর্তে তার এই মেয়েটিকে এত মায়া লাগছে কেন? আরেকটু শক্ত করে মেয়েটিকে কাছে টেনে আনে। গালে হাত রেখে তীব্র মায়ায় বুড়ো আঙ্গুল দিয়ে চোখের নিচে ঘষে। ভেতরের অলিগলিতে কি যেন ঘটে যাচ্ছে বুঝতে পারে না। মন কেমন করা একটা তীব্র অনুভূতি। তার ইচ্ছে করছে এই মায়াবতীর কপালে আলতো করে পবিত্র গন্থের মতো চুমু খেতে। কিন্তু ওর অজান্তে কি ঠিক হবে? ঘুমানোর সুযোগ কাজে লাগিয়ে চুমু দেবার মতো অপরাধ সে করতে পারল না। চেপে রাখল তীব্র ইচ্ছেটা। কিন্তু গালে রাখা তার হাতটি পরম আদরে ঘুরে বেড়াচ্ছে মুখময়। কখনো মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আবার কখনো গালে হাত রেখে বুড়ো আঙ্গুল দিয়ে চোখের নিচে আলতো করে ঘষছে। ফুলের পাপড়ির মতো গোলাপি ঠোঁটের কি আঙ্গুল ছোঁয়াবে? ঠোঁটেও আঙ্গুল ছুঁয়ে দেবার ইচ্ছেটা সামলে নেয় নীলাভ। তার হঠাৎ মনে হলো মেয়েটির পা ছিটে তুলে মাথা তার কোলে রাখলে আরো শান্তিতে ঘুমাতে পারবে। এ যেন জগতের সমস্ত সুখ শান্তি প্রিয় মানুষের পায়ের কাছে এনে দেবার ইচ্ছে। সে আলগোছে মিনুর মাথাটা কোলের ওপর আনে। ফুসতে থাকা সাপের মতন আঁকাবাঁকা পথ চলা ট্রেনটির গতি এখন কমে এসেছে। নীলাভ খানিকটা চমকায়। শ্রেয়ার কোলে মাথা রেখে সে অতীত কল্পনায় ডুবে দিয়েছিল। যে অতীত জুড়ে আছে তার ঘাসফড়িং মিনু। শ্রেয়ারও ঘোর কাটে। মনোযোগী শ্রোতা হয়ে গল্প শুনছিল সে। বাইরে তাকায়। ট্রেন শায়েস্তাগঞ্জ স্টেশনে চলে এসেছে। মেজাজটাই খারাপ হয়ে গেল। এখন পুরো গল্পটা শুনবে কিভাবে? ট্রেন গন্তব্যে পৌঁছার বুঝি আর সময় পেল না। নীলাভ ভাই আলগোছিয়ে মিনুর মাথাটা কোলের উপর যেন আনলেন। ঘুম থেকে উঠে মিনুর প্রতিক্রিয়া কি হবে জানতে ভীষণ ইচ্ছে করছে। শ্রেয়া আলতো করে নীলাভের কপালে হাত দিয়ে দেখল জ্বর অনেকটাই কমে গেছে।
আজ সে শাড়ি পরেনি, হাঁটা চলায় বেশ সুবিধা হচ্ছে। নীলাবের হাত ধরে বলল, আসো, জ্বর এখন অনেকটাই কমে গেছে। নীলাব ধীরে ধীরে উঠে দাঁড়ায়। সে কল্পনায় পুরোপুরি মিনুর কাছাকাছি চলে গিয়েছিল। মিনুরও জ্বর ছিল সেদিন। তখন সে মিনুর যত্ন নিয়েছে, কোলে, বুকে, কাঁধে ঘুমাবার জায়গা করে দিয়েছে। কদিন থেকে শ্রেয়াও তার সেরকম যত্ন নিচ্ছে। স্টেশন থেকে বাইরে এসে তারা একটা সিএনজি নিয়ে বাসায় চলে আসে। এখানে সে নীলাব তার বাবাকে দেখে খানিকটা অবাকই হলো। ভদ্রলোকের নাম জাবেদ মিয়া। খুবই বোকাশোকা ধরনের মানুষ। বোনকে খুবই ভালোবাসেন। বিপদে আপদে বোনের বুদ্ধি নিয়ে চলেন। খাদিজা বেগম শ্রেয়া আর নীলাবকে চট্টগ্রাম পাঠিয়ে ভাইকে ফোন করে এনেছেন। ভাইয়ের কাছে ওনার খুবই সহজ বক্তব্য, একটা মাত্র মেয়ে আমার, ঘর জামাই ছাড়া বিয়ে দিতে চায় না। মেয়েটা নীলাবকে খুবই ভালোবাসে। নীলাবকে শ্রেয়া থেকে কি বেশি ভালো রাখতে পারবে বল ভাই? এভাবে দীর্ঘ একটা বক্তব্য শোনার পর জাবেদ মিয়া হাই তুলে বললেন, আপা, শ্রেয়ার লগে নীলাবের বিয়া হলে আমিও খুশি হইব। আমাকে বোঝানোর কিছু নাই, ওরা আসুক। নীলাবকে তুমি সামনে নিয়ে কথা বলবা। এখন এক কাপ চা দাও। খাদিজা বেগম খুবই খুশি হলেন। জাবেদ যেহেতু রাজি আছে, ছেলেকে দুজন মিলে বোঝালে অবশ্যই বিয়ে করবে। শ্রেয়াটা যে কি খুশি হবে, এটা ভাবতেই খাদিজা বেগমের চোখ আনন্দ অশ্রুতে ভরে গেল। সিএনজি থেকে নামতেই খাদিজা বেগম ছুটে গেলেন নীলাবের কাছে। জড়িয়ে ধরে চোখে মুখে চুমু খেলেন। মুখে হাত বুলিয়ে বললেন, আহারে, আমার বাবাটা অসুখে কেমন শুকিয়ে গেছে। শ্রেয়া মিটমিট করে হাসে। নীলাবকে ওর মা আদর করলে তার কি যে আনন্দ লাগে। নীলাব এগিয়ে এসে বাবাকে সালাম করে বলল, তুমি আবার কখন আসলে বাবা? এই তো আইসি, তোমার ফুপুই ফোন করে আনলেন। কথা আছে তোমার থামিয়ে দিলেন খাদিজা বেগম। ভাইয়ের বোকামির জন্য রাগী হলো, তবুও স্বাভাবিকভাবেই বললেন, তুই কেমন রে জাবেদ? ছেলেটা এমনিতেই অসুস্থ, তাও এত দূর থেকে এসেছি জার্নি করে, এখনই বকবক শুরু করেছিস? চলো তো বাবা, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপর কথা। সন্ধ্যায় চা নাস্তা করতে করতে সবাই গল্পগুজব করছিলেন। শ্রেয়া আর নীলাব সোফায় বসা, খাদিজা বেগম আর জাবেদ মিয়া খাটে। খানিক পর নীলাবের পাশে এসে বসেন খাদিজা বেগম। গভীর মমতায় নীলাবের মাথায় হাত রেখে বলেন, চলবে। গল্প ঘাসপুরি, প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব পড়ার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।